আজ বুধবার মানেই সঙ্গে স্পেশালিস্ট, আর ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন আমাদের অতিথিকে আজকের বিষয় কি। হ্যাঁ, আমাদের অতিথি হচ্ছেন এই শহরের প্রখ্যাত মনোবিদ পায়েল ঘোষ, এবং তার সঙ্গে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো ইতিবাচক অভিভাবকত্ব। পায়েল ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। একদম প্রথমেই একটা কথা বলি যে এই যে ইতিবাচক অভিভাবকত্ব বিষয়টা আপনার সঙ্গে আলোচনা করেই যদি দেওয়া, কিন্তু যেমন জীবনমুখী গান বলে কিছু আসলে হয় না। অভিভাবকত্ব তো ইতিবাচক হওয়ারই কথা, তাই নয় কি? হ্যাঁ, অভিভাবকত্ব তো ইতিবাচক, কারণ অভিভাবকত্ব বিষয়টাই একটা দারুণ ব্যাপার, দারুণ অভিজ্ঞতা। কিন্তু মুশকিলটা হলো আমরা অনেক সময় সেটা ইতিবাচক রাখতে পারি না বলে স্পেসিফিক্যালি ইতিবাচক অভিভাবকত্ব বা পজিটিভ প্যারেন্টিং, এটি এখন আমাদের নতুন যে জেনারেশন, আলফা জেনারেশন বা জেনারেশন জেড, জেন জি যাদের আমরা বলি, তাদের ক্ষেত্রে প্রবেশ করেছে। এবার নেগেটিভিটিগুলো কি ছিল? কর্পোরাল পানিশমেন্ট ছিল, বক্তব্য বেশি ছিল, বাচ্চাদের কথা শোনা হতো না, এই সেই জায়গাগুলো যেগুলো নিয়ে অনেকেই বিতর্ক করতে পারেন যে না, তাহলে কি আমরা বড় হইনি? হয়েছি হয়তো, কিন্তু এই নতুন জেনারেশনকে একটু জানতে বুঝতে গেলে সবসময় নিজেদের মনটাকেও একটু পজিটিভ রাখতে হয়, ভাবনা চিন্তা করতে হয়। তাদের সাথে কথোপকথনের আগে আমাদের ভেবেও নিতে হয় যে কি প্রেক্ষিতে কথা বলবো, কিভাবে তাদের সাথে ভালো করে সময় কাটাবো, কোয়ালিটি টাইম দেন কোয়ান্টিটি, কিভাবে তাদের ছোট ছোট দুঃখ, মন খারাপের আবর্তগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেব। এবং এটার জন্য একটা ইতিবাচক মন অভিভাবকদের দরকার, যারা এখন সবাই খুব ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও মনটা তৈরি করে যে অভিভাবকত্ব, তাকেই আমরা বলি পজিটিভ প্যারেন্টিং বা ইতিবাচক অভিভাবক। একেবারেই, মানে আশপাশটা যেভাবে পাল্টে গেল চোখের সামনে আমরাই দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টে গেল। আমাদের মনের যে গঠন, মনের যে চরিত্র, সেটাও তো পাল্টে গেল। ফলে অনেক সময়ই অভিভাবক বলতে শুধুমাত্র বাবা মা বলছি না, মানে একজন যদি জয়েন্ট ফ্যামিলির কথাও বলি, সেখানে বড়রা, আরো বড়রা রয়েছেন, সেখানে এটা প্রজন্মের পর প্রজন্ম, যেটা জেনারেশন গ্যাপ আমরা বলি, সেটা কিন্তু অনেক দিন ধরেই চলে আসছে কত শব্দটা। এবং তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে টিচার যারা, বা যাদের সঙ্গে সঙ্গে শিশু জন্মে থেকে বড় হচ্ছে একটু একটু করে, তারা প্রত্যেকেই তো কোনো না কোনো ভাবে অভিভাবক, একদমই, এবং তারা একেবারেই। তো সেইভাবেই আমরা একটু দেখি। আর আপনাদের কাছে একটা কথা আবারও বলার, আপনারা 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ। সেখানে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। যদি এই বিষয়ে আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের আরও নাম্বার যেগুলো রয়েছে আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আরও একবার মনে করিয়ে দেওয়া, 9903059992। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর SMS-ও করতে পারেন, আর টেলিফোনে আসবেন 22488085 এই নাম্বারে। যেমন একজন এসে গিয়েছেন। আচ্ছা, দেখি কথা বলি। নমস্কার। নমস্কার। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। এই কথা বলে স্পেয়ার দ্য রড আর স্পয়েল দ্য চাইল্ড। আমরা এখন লক্ষ্য করছি যে কিছু মানে তাদের সন্তানদের সাথে মোবাইল নিয়ে প্রতিনিয়ত ঝগড়াঝাটি করতে থাকে। মোবাইল ফোনটা তো বিজ্ঞানের আবিষ্কার, এবং এখন লক্ষ্য করা যাচ্ছে মোবাইল ফোনটার মাধ্যমে অনেক স্কুলের পড়াশোনা প্রজেক্ট ওয়ার্ক করতে হচ্ছে। তা সেক্ষেত্রে মোবাইল ফোনটাকে তো পুরোপুরি বাদ দেওয়া যাবে না। আপনি যদি ওরকম বলেন যে এই ক্ষেত্রে বাচ্চাদেরকে মোবাইলটা কিভাবে দিলে পরে তাদের পড়াশোনাটা ঠিক থাকবে এবং অন্য কোনো ক্ষতি হবে না আর কি। খুব ভালো প্রশ্ন অনিমেষ দা, খুব ভালো প্রশ্ন। আমি প্রশ্নটা না একটু রাখলাম, একটু হোল্ড করে রাখলাম। আপনি আরেকটা টার্ম বললেন এই প্রথম কথাটি বলার সময়, জেন জেড, জেন আলফা। কাদেরকে মিন করা হচ্ছে জেন জেড, জেন আলফা? জেন আলফা হচ্ছে যারা এখন এই ধরুন ক্লাস 1, 2, এই 5-6 বছর মোটো বয়সে আছে, 5-6 বছর থেকে ধরুন এই 18-19 বছর এরকম একটা বয়সের মধ্যে এখন বিলং করছে, তাদের আমরা মোটামুটি জেন আলফা বলছি। আর জেন জি যারা এখন মোটামুটি ওই 18 থেকে তরতাজা 23, 24, 27, 28, 30 মানে এরকমের মধ্যে আছে, তারা হলো সব জেন জি। আমরা যদি ইতিবাচক অভিভাবকত্বটাকে ধরি,
মানে ওই যে সংযুক্ত যেটা বলছিল যে একটি বাচ্চা মানে যেই মুহূর্তে বাবা মা হচ্ছেন দুজন, হুম হুম, সেই মুহূর্ত থেকে তিনি অভিভাবক। একদম। প্রথম অংশটাতে মানসিক কাজটা খুব বেশি থাকে না, হুম হুম, কিন্তু বাচ্চা যখন একটু বড় হলো, হুম হুম, ওই প্লে স্কুলে যাওয়ার মতন হলো, হুম। বাড়িতে অ ক খ হুম ABCD শেখানো হুম, থাকে। এখান থেকে তো তাহলে ওই অভিভাবক একদম একদম। এটা কি এখান থেকে 18 বছর বয়স, এটা কি আপনি একটা স্ট্রেচ ধরবেন নাকি এটাকে ভাঙবেন? না, এটাকে আমি সবসময় 3টে ভাগ করে দিই। হুম, 3টে ভাগ করি কারণ 3টে ভাগের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। হুম যেমন ধরুন প্রথম ভাগটা যাদের আমরা বলি টডলার গ্রুপ, হুম হুম 2 থেকে 5, এই একটা গ্রুপ। তারপর হলো এই স্কুল গোয়ার্স যারা মিড স্কুল অবধি, 6 বছর থেকে 11 বছর। হুম। আর তারপর তো সেই বিশাল বড় সময়, অর্থাৎ বয়স সন্ধি, হুম। টিনেজার, 12 থেকে 18। তো এই 3খানা ফেজ আছে। তো এই 3খানা ফেজে 3 রকম অভিভাবকত্ব, কিন্তু মানে একেবারেই 3 রকম। মানে অভিভাবকরাও তো বড় হচ্ছেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ একদম। এবং এই যে 2 to 5 ইয়ার্সের যে ফেজটা, সেটাকে আমরা অভিভাবকত্বে বলি নার্চারিং ফেজ। হুম হুম নার্চারিং ফেজ এন্ড তার সাথে কিছুটা অথরিটি ফেজ। হুম হুম তাই কেন? নার্চারিং মানে এদের ঠিক করে চান করানো, খাওয়ানো, দাওয়ানো, এভাবে তো একটা বড় করা থাকেই। তার সাথে থাকে হচ্ছে এই ধরুন অনেক কিছু শেখানো, কিভাবে বসবে, কিভাবে খাবে, কিভাবে সকলকে সকালবেলা গুড মর্নিং বলবে, আধো আধো থেকে ঠিক করে কথায়, এই যে গ্রিটিং শেখানো, শেয়ার করবে কি করে, এই সকল ব্যাপারগুলো এই অথরিটি অ্যান্ড নার্চারিং স্টেজ মিলেমিশে হয়। এর পরের যে স্টেজটা, অর্থাৎ মিডল স্কুল স্টেজ যেটাকে আমরা বলি, 6 থেকে 11 বছর বয়সের, সেই স্টেজটাকে আমরা বেসিক্যালি বলে থাকি ইন্টার কানেক্টিভ স্টেজ, মানে যেটাকে আমরা ইন্টারপ্রেট করতে পারি, ইন্টারপ্রেটিভ স্টেজ। আস্তে আস্তে কিন্তু বাবা মাও বড় হচ্ছেন, যেটা আপনি বললেন, আস্তে আস্তে ওরাও বড় হচ্ছে, আমরা কিন্তু একে অপরের চোখের ভাষা পড়ে বুঝতে পারি, মুখের ভাষা পড়ে বুঝতে পারি কি অসুবিধে হচ্ছে। হুম 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 অর্থাৎ স্কুল থেকে নামলো, বাস থেকে নামলো, মুখটা শুকনো, কিরে নাম্বার কম হয়েছে, হুম হুম এটা না বললেও মা তুমি কি করে বুঝলে, এই যে কথোপকথনটা এই স্টেজে চলে, এটাকে আমরা বলি এই স্টেজ। আর তারপরের স্টেজটা যেটা টিনেজারদের সময়ের যে স্টেজটা, সেটাকে আমরা বলি ইন্টারডিপেন্ডেন্ট স্টেজ। ওদের ওপরও আমরা ডিপেন্ডেন্ট, আমাদের ওপরেও ওরা ডিপেন্ডেন্ট। হুম। তো এইভাবে আমি মোটামুটি আমরা ভাগ করি। বেশ, ফোনে একজন এসেছিলেন। আমাদের আরেকটা ভালো প্রশ্ন এসছে হোয়াটসঅ্যাপে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, ইতিবাচক অভিভাবকত্বের উপকারিতা কি? এটুকু বলে দেওয়া যেতে পারে যে উপকারিতা কি, সেটা বলে আবার আপনি যে জায়গায় রয়েছেন সেখানে যাব। হ্যাঁ, ইতিবাচক প্যারেন্টিং বা পজিটিভ প্যারেন্টিং এর একটু এক লাইনে সংজ্ঞাটা বলি যে কাইন্ড অ্যান্ড ফার্ম প্যারেন্টিং, অর্থাৎ ব্যালেন্সড প্যারেন্টিং। উপকারিতা হচ্ছে এই ধরনের প্যারেন্টিং এর মধ্যে বড় হলে প্রথমত বাচ্চারা খুব কনফিডেন্স পায়, তাদের মধ্যে সেলফ রিলায়েন্সটা খুব ভালো হয়, 1। 2 হচ্ছে তাদের মধ্যে একটা ইনকুইজিটিভ মন তৈরি হয়, কারণ বাবা মারা এক্সপ্লেন করতে পারছেন, হুম হুম সমস্ত কিছু এক্সপ্লেন করবেন, এরকম একটা, তার জন্য তাদের প্রশ্নবোধক মন তৈরি হয়। তৃতীয়ত তারা একাডেমিক্যালি এবং আদার অ্যাক্টিভিটিসগুলোতে কিন্তু অনেক বেশি মনোযোগ দিয়ে কাজকর্ম করতে পারে, কারণ খুব বেশি পেরেন্টসরা কথায় কথায় জাজমেন্টাল হয়ে যান। হুম। এটা খুব জরুরি বিষয়। হ্যাঁ, এটা খুব জরুরি, খুব এটা জরুরি। খুবই এটা জরুরি। খুব নোট করে রাখার মতো। হ্যাঁ। মেন্টাল শব্দটা আমরা নোট করে রাখছি। হুম, আমাদের একজন ফোনে আছেন, বেশ। প্রশ্নটা একটু শুনি। নমস্কার। হ্যালো। কে আছেন সঙ্গে? না, মোবাইলটা অফ, মানে আপনি মোবাইলে কথা বলছেন যখন রেডিওটা অফ করে রাখবেন, নাহলে কিন্তু এই ফিডব্যাকটাই আসবে, আপনার কথা শোনা যাবে না। হ্যাঁ, আমাদের এখানে ফেসবুক যে লাইভ চলছে সেখানে অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আমরা আরো একটু বেশি করে কমেন্ট চাইছি। জয়েন করেছেন শ্রী গোপীনাথ পাল, এবং তার সঙ্গে অনেকেই জয়েন করেছেন। ভালো লাগার কথা, গুরুত্বপূর্ণ তথ্য শুনছি, দেখছি, ভীষণ ভালো লাগছে আয়োজন, সেটা বলছেন। শঙ্কর বাগ জয়েন করেছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ আমি জানালাম, কিন্তু তার সঙ্গে এটাও অবশ্যই জানতে চাইবো যে আপনার মনের মধ্যে কি কোনো রকম প্রশ্ন তৈরি হচ্ছে আমাদের এই আলোচনা শুনতে শুনতে, তাহলে অবশ্যই লিখে ফেলতে পারেন 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা যে কোনো একটা পেজে। একদম।
এবং সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন। আমরা যে জায়গাটাতে ছিলাম, অনিমেষ ভট্টাচার্য হুম আমাদের দীর্ঘদিনের একজন শ্রোতা বন্ধু, বেহালা থেকে তার প্রশ্নটা, আমি এই প্রশ্নটাকে এইভাবে একটুখানি জুড়ে নিতে চাই। পোস্ট কোভিড পিরিয়ড হুম হুম আমাদের একটা নিও নর্মাল সিচুয়েশনে হাজির করলো। হুম হুম সেটা হচ্ছে কোভিডের সেকেন্ড ওয়েভ থেকেই যখন স্কুল কলেজগুলোতে থ্রু মোবাইল ক্লাস করা শুরু হলো, হুম হুম, প্রত্যেক বাচ্চার হাতে না হলেও অধিকাংশ বাচ্চার হাতে একটা স্মার্টফোন চলে গেল। একদম। এবং বাচ্চাদের দোষ না দিয়ে বলছি, আমি একজন অভিভাবক হয়ে বলছি, একটা স্মার্টফোনের যাবতীয় কারিগরি আমিও বুঝি না ম্যাডাম, সত্যি কথা বলছি। হুম তাহলে আমি বাচ্চাটাকে কি করে বোঝাবো বা তাকে কিছু বিষয় থেকে কি করে আটকে রাখবো? কারণ ওই স্মার্টফোনে তার পড়াশোনা করতে করতে তার ইনকুইজিটিভনেসও তাকে বাড়িয়ে দিচ্ছে। মানে সে এটা ওটা সার্চ করছে, সেটা ভালো গান শুনছে, সেটা খেলা দেখছে, একটা ফুলের ছবি দেখছে, খেলার মাঠে একটা দৌড় দেখছে, যেগুলো তার ভালো লাগছে। এটা হতে হতে আরো অনেক দিকে সে চলে আরো যাচ্ছে। অনেক কিছু এসে পড়ে তার মধ্যে। অনেক আর কিছু। এই যে- এখন এই রিলের সময় কত কিছু নেগেটিভ কত কিছু এসে যাচ্ছে এবং তারা হয়তো না চেয়েও দেখছে। একদম। আমাদের দুজনের প্রশ্নটা একটু হোল্ড করলাম, এই জন্য ফোনে আছেন। নমস্কার। হ্যালো, হ্যালো। না, দুবার দুটি ফোন রেজিস্টার করলো না, না। একটু অনুরোধ করি যে যখন আমরা কথা বলছি আপনাদের সঙ্গে একেবারেই অন মাইক্রোফোন, তখন একটুখানি টেলিফোন লাইনটাকে একটু হোল্ডে রাখবেন প্লিজ। আপনি হোল্ড করে থাকবেন যাতে আমাদের কথা শেষ করে আপনাদের কাছে আমরা পৌঁছতে পারি। না হলে আমাদের কথার মাঝখানে কথা বলতে বলতে কি করে আপনার কাছে পৌঁছবো, তাই না? এইটুকু আবদার রাখলাম। যে প্রশ্নটা আমাদের হুম, হুম। ছিল। হুম হুম। দেখুন, এই যে মোবাইল ফোন এবং তার সিলেবাস আমরা বলতে পারি, এটা অনেকটাই আমাদের মানে অভিভাবকদের কাছে আউট অফ সিলেবাস অনেক কিছুই, তাই না? এখন প্রশ্ন হলো, যেরকম এই যে আমরা ভাবছি অভিভাবকেরা, এই আমি এটার কিছু বুঝি না বা এটা কিছু করি না, এরকমও যেরকম একটা ওয়ান লাইনার বলে ছেড়ে দিচ্ছি, মোবাইল ফোন কিন্তু নিজেই সেই উত্তরটা দিয়ে দিচ্ছে। আপনি যদি যে কোনো একটা স্মার্টফোন ডিভাইসকে একটু ভালো করে অ্যানালাইজ করেন, সেখানে কিন্তু যিনি ইউজার, সেখানে পুরো ডেটা সেন্ট্রিক ওয়েতে দেয়া আছে কে কোন জায়গায় কতবার কি দেখছে। মানে আমি যদি 3 ঘন্টা মোবাইল ফোনটাকে ইউজ করে থাকি, তাহলে আমি কতটা অংশ এন্টারটেনমেন্ট পারপাসে দেখছি, কতটা অংশ আমি তথ্য নির্ভর জিনিসপত্র দেখেছি, সার্চ করেছি, এই করেছি, এবং কি কি সার্চ করেছি। কি সার্চ করেছি, এগুলো কিন্তু তথ্য আমাদের ওই মোবাইল হাতের ফোনটাতেই কাছেই। আছে। হুম আমাদের ওই দেখার ইচ্ছেটা বা সেই আগ্রহটা বা প্রয়োজনটায় আমরা অতটা মানে ওটা বোধহয় বোধ করি না। কিন্তু যখন যুগ এগোচ্ছে, বাচ্চাদের হাতে মোবাইল দিতে হচ্ছে, তখন আমাদের মনে হয় আস্তে আস্তে এই শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদেরও প্রয়োজন। কারণ আমি যখন একটি বাচ্চার সাথে কথা বলতে বসবো, ধরা যাক সে টিনেজার, তাকে আমি যদি বলি না তুমি মোবাইল দেখবে না, সেটা তার কাছে একটা খুব আকাশ থেকে পড়ার মতন কথা। কারণ তার অনেক জরুরি কাজ সত্যিই মোবাইল ফোনে হয়। এবার মোবাইলে দেখবো না মানে কি, পিডিএফ আসছে, এই আসছে, সেই আসছে, তার অনেক যুক্তি থাকবে। কিন্তু আমরা যদি তার সাথে ডেটা নিয়ে কথা বলতে পারি, যে দেখো আমি লাস্ট 1 মাস ধরে দেখছি তুমি যে যে জিনিসগুলো দেখছো তার মধ্যে তথ্যভিত্তিক জিনিস এত %, কিন্তু বাকি সবটাই তোমার এই এন্টারটেনমেন্ট পারপাস। এই জায়গাটা তুমি কি করে এক্সপ্লেন করছো? এই ব্যাপারগুলোর জন্য আরো অনেক সফটওয়্যার চলে এসছে, বিভিন্ন রকম ট্র্যাকার চলে এসছে, যেটা কিন্তু বাবা মারা ইজিলি দেখতে পারেন। এবং প্রয়োজনে নিজেরা যদি নাও পারেন, এমন লোকজন পরিবারে তো থাকে যারা তথ্য প্রযুক্তিটাকে আরেকটু ভালো করে বোঝে, তাদের কাছ থেকেও কিন্তু ট্রেনিং নিতে পারেন, কিন্তু জানতে হবে অ্যাটলিস্ট। একদম, মানে অভিভাবক হতে গেলে অনেক কিছু জানতে হয়, যেমন তার সঙ্গে এটা অবশ্যই অ্যাড করতে হ্যাঁ, হবে এবং আমাদের। এগুলো সব একটা ক্লিকের খেলা, সুতরাং এত কিছু না। এবং এইটা জানলে কি হয়, বাচ্চা তখন কিন্তু অতটাও মানে পিছিয়ে থাকা মা বাবা বলে ভাববেন না। এটা একটা ভীষণ জরুরি এটা খুব বিষয়। দরকার, এটা ভীষণ দরকার, এটাই তুমি দরকার। কি জানো, তুমি কি হ্যাঁ, জানো, তুমি কি জানো, এটা একটা ডিসরেসপেক্টফুল চাউনি বা ডিসরেসপেক্টফুল টোন অফ টকিং। তো এইটা যেরকম একটা ইম্পর্টেন্ট এরিয়া, সেরকম
এই যে আমি এজ গ্রুপে ভাগ করছিলাম 2 to 5 ইয়ার্স, 6 to 11 ইয়ার্স, এই সময় থেকে না একটা ফ্যামিলি রুল তৈরি করা উচিত। যেমন 2 to 5 ইয়ার্সে এই এত ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্ক্রিন টাইমটা প্রায় 0 থাকা দরকার, কারণ এদের কগনিশন তৈরি হচ্ছে, কগনিটিভ স্কিলটা তৈরি হচ্ছে। এই সময় প্রশ্নই ওঠে না যে তারা স্ক্রিনে, ছোট্ট মোবাইল স্ক্রিনে কিছু দেখবে, নিজেদের মতন বিবেচনা করে কিছু দেখবে, এগিয়ে পিছিয়ে সময়টা দেখবে। এমন হয়েছে যে খাওয়াতে খাওয়াতেও মোবাইল দেখাচ্ছে, মাই এটা তো বিশাল করছেন ব্যাপার। বিষয়টা। মাই করছেন। হ্যাঁ, তো সেইটাও খুব একটা আমাদের সকলকেই মানে এটা শিক্ষিত হতে হবে এই বিষয়টাতে। একদম। এবং যেটা আপনি বললেন ট্র্যাকারের বিষয়টা, হুম, সেটাতে নট অনলি কি দেখছে কন্টেন্ট, হুম, কোথায় যাচ্ছে একদম সেইটাও ট্র্যাক করা যায় এখন। সত্যি। এবং ঠিক ভাবে যেগুলো দেখতে পাচ্ছে যে এখানে কতটা সময় সে যাপন করছে, মানে টিউশনে যাচ্ছে নাকি বন্ধুদের সঙ্গে হ্যাঁ, যাচ্ছে, এগুলোও দেখা যায়, হ্যাঁ, সবকিছু করা সবকিছুই যায়। দেখা যায়। তো এই ব্যাপারগুলোও আমাদের একটু ভাবতে হবে, দেখতে হবে। আমি একটা রিয়েল টাইম স্টোরিতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। একদম। আজকের বাচ্চারা, আমি ওই 2 থেকে 5 না, কিন্তু মোটামুটি 8-10 থেকে 17-18 হুম, তারা, নাম করছি না, একটা কোরিয়ান ব্যান্ড, হুম, এটার প্রতি শব্দটা যদি বলেই ফেলি, ভুল হলে আপনি বলে দেবেন, অ্যাডিক্টেড। আসক্ত হওয়া। একদম। কিন্তু আমাদের এখানেও তো প্রচুর ভালো ব্যান্ডস আছে, হুম, ঠিক আছে, এবং তাদের যথেষ্ট ভালো গান আছে। নিশ্চয়ই। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আমি নিজে দেখেছি হুম, সেটা, হুম, আমি কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারিনি। হুম। তো তাহলে বাচ্চারা কেন অ্যাট্রাক্টেড হচ্ছে? হ্যাঁ, এইটা একটা ভীষণ বড় আর কি সায়েন্টিফিক রিজন পেছনে আছে। প্রথমত, এখনকার বাচ্চাদের মধ্যে স্পোর্টস অ্যাক্টিভিটির ব্যাপারটা খুব কম। মানে তাদের মধ্যে দেখবেন না আপনারা, ভীষণ বেশি পরিমাণে বাড়িতেই থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। নেই। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা অনেকেই খুব একাকিত্বে ভোগে। একাকিত্ব ভোগে মানে যে বাবা মা সময় দিচ্ছেন না তা নয়, বাবা মা থাকলেও বাবা মার সাথে কি ডিসকাস করব, কিছুই ডিসকাস করা যায় না। ভীষণ রকম ভাবে সবসময় পড়ো বা কি হচ্ছে বা জ্ঞান বিতরণ করবে, এইরকম একটা তাদের টেন্ডেন্সি। কোরিয়ান যে সকল সং বা যাদের আমরা কে পপ বা এরকম কিছু বলি, বা এরকম না ড্রামা টামা অনেক আছে, ইন্টারফেসটা দারুণ। ইন্টারফেসটা মানে যে কোনো ছেলে বা মেয়ে সেটা যদি দেখে, প্রথমেই যেটা পাবে সেটার মধ্যে রিদম। তারা শুধু দেখছে না, তারা সাথে সাথে তাতে নাচ করছে, তারা ইনভলভড হয়ে যাচ্ছে। হাতের কাছে এমন একটা এন্টারটেনমেন্ট যেখানে তাদের এনার্জিটাও বার্ন আউট হচ্ছে। এবং প্রত্যেকটা কোরিয়ান ব্যান্ডের যারা গাইয়ে বা বাজান যারা, তারা প্রত্যেকে একদম ছিপছিপে, তাদের টিএমআই একদম পারফেক্ট, মানে অপূর্ব তাদের একটা প্যাকেজিং। চেহারা। হ্যাঁ, এইটা দেখে সবাই মনে মনে স্বপ্ন, আমিও এই কোরিয়াতে গিয়ে এই ব্যান্ডে জয়েন করব। এটাও একটা বিরাট ব্যাপার। আর দ্বিতীয়ত, ভাষা সেখানে অন্তরায় নয়, আর তখন অন্তরায় কিছুই না, তখন খালি রিদম। আর এই যে একটা ভার্চুয়াল জগৎ, এদের অনেক রকম গেমও আছে। সেই গেমে তারা মানে বয়ফ্রেন্ড পেতে পারে, সময় কাটানোর সঙ্গী পেতে পারে, তারা ভীষণ মনের কথা বুঝতে পারে, এত ইন্টারঅ্যাক্টিভ, পুরোটাই ভার্চুয়াল কিন্তু পুরোটাই। এবং তাদের সাথে- সেটাকেই ওরা রিয়েল ওয়ার্ল্ড একদম। মনে করছে। রিয়েল ওয়ার্ল্ড মনে করছে এবং দারুণ সময় কাটাচ্ছে। আমার তো সময় কেটে যাচ্ছে, বাস্তব বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলো তো কি হয়েছে, এ তো আছে। এই ঘটনাটা রিসেন্ট একটা ঘটনা ঘটলো, 3 বোন একসঙ্গে suicide গাজিয়াবাদের করলো। খুবই দুঃখজনক ঘটনা। মানে এটার মূল একেবারে। কারণটা কি? মূল কারণ সেটা হলো এই যে একাকিত্বের মধ্যে একটা ভার্চুয়াল জগতের মধ্যে ঢুকে পড়া। কোভিডের পর থেকেই এটা হয়েছে তাদের। কোভিডের পর থেকে তারা এই জগৎটাই অ্যাডিক্টেড হয়ে গেছে, এবং যখনই অ্যাডিক্টেড হয়ে গেছে তখনই তারা ওই জগৎটাকে এককভাবে চিনে নিয়েছে। এবং সেখানে মাথা খাটানোর কিছু নেই, অঙ্ক করার কিছু নেই, বিজ্ঞান বোঝার কিছু নেই, ইংরেজি সাহিত্য পড়ার কিছু নেই। ব্রেন সব সময় চায় অলস থাকতে। ব্রেনের প্রাইমারি মোটিভ হলো তাই। ব্রেনে যত বেশি ডোপামিন ইনডিউসড হবে, এই যে আমরা আমরা রিল দেখি কেন, একটার পর একটা রিল ছাড়তে পারি না কেন? কারণ আমাদের ডোপামিন ইনডিউসড ব্রেন বলছে আর তো মাথা কাটাতে হবে না, এই তো বেশ ভালো আছি। সেই ফিল গুড ফ্যাক্টর খুব চলেছিল না আমাদের, ফিল গুড ফ্যাক্টর। এই ফিল গুড ফ্যাক্টরটা ব্রেনকে দেয়া হয় এই ডোপামিন, এই বিভিন্ন রকম রিল টিল এসবের মাধ্যমে। ঠিক যেরকম আমাদের একজন মানুষ অ্যালকোহলিক হলে বা ড্রাই ড্রাগসের শিকার হলে ঠিক যে হরমোনটি বেরোয় ডোপামিন, এখানেও তাই। সে দেখেই যাচ্ছে। কথা বলায় ফিরে এলাম, এবং ফিরে এলাম আপনাদের ফোন নিয়ে। নমস্কার, কি আছেন?
অনেকক্ষণ ধরে একজনকে হোল্ডে রাখা হয়েছিল, সেই কারণে হয়তো তিনি ওই আর কি মানে মান অভিমান করে একটু চলে গিয়েছেন। আমরা অনুরোধ করব আবারও একটু যদি আসেন টেলিফোনে, আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলতে চাই। এবং আপনাদের সমস্যার সমাধান নিয়ে তো হাজির রয়েছেন পায়েল ঘোষ। ফলে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা অবশ্যই ফেসবুক লাইভে অনেকেই জয়েন করেছেন এবং অনেকেই অনেক কিছু লিখছেন, কিন্তু এখনো সেভাবে সমস্যার কথাটা পাইনি। তার মানে মনে হচ্ছে ম্যাম যে কোনো সমস্যা কারোর জীবনে নেই। এখানে একজন লিখেছেন ফেসবুকে, রওশন আলী। হুম। রওশন আলী বলছেন সব থেকে বেশি খেলছে বাচ্চারা ফায়ার গেম। হুম। এটা একটা কিন্তু রেলিভেন্ট প্রশ্ন খুব। হ্যাঁ, ফায়ার গেম বা ফ্রি ফায়ার আমরা যেটাকে বলি, Free Fire, হ্যাঁ, অ্যাগ্রেশন এটার মধ্যে আসছে। দেখুন, এটারও অনেক কটা পার্সপেক্টিভ আছে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে অনেক বাচ্চারা কিন্তু এই রকম ধরনের খেলা খেলে অনেক ধরনের সমস্যার জন্য। হুম। একটি বাচ্চা সে স্কুলে যাচ্ছে এবং স্কুলে গিয়ে সে নিয়মিত বুলিড হচ্ছে। হুম। হুম। সে কিন্তু স্কুলে তার বন্ধু বান্ধবদের সাথে নিজের সমস্যাটার কথাও ব্যক্ত করতে পারছে না, বরং সমস্যায় জর্জরিত হচ্ছে। এই রকম জায়গায় দাঁড়িয়ে তার কাছে কিন্তু একটা হেরে যাওয়া, একটা বিক্ষুব্ধ মন তৈরি হচ্ছে। সেখান থেকে হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছে, হ্যাঁ। যেটা আমরা হয়তো টেরও পাচ্ছি এবং না। এ যখন বাড়িতে আসছে এবং এই ফায়ার গেম এগুলো খেলছে, সেখানে কিন্তু সে লেভেলের পর লেভেল সে জিতছে, হুম। অ্যাগ্রেশনের মাধ্যমে জিতছে। তার কোনো না কোনো জায়গায় ওই ক্লাসরুমের বিক্ষোভ, বিরক্তি, রাগ, সেটা যেন এই ফায়ার গেমের মধ্যে দিয়ে তার ভেন্ট আউট করছে। সে ভাবছে এই তো এখানে আমি রাজা, আমি প্রত্যেকটা লেভেলে উঠে যাচ্ছি, এখানে আমাকে মানে তার যে না পারার যন্ত্রণাটা বা সে সেখানে অ্যাসার্টিভ হতে পারছে না ক্লাসরুমে, সেই যন্ত্রণাটা কিন্তু আস্তে 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 সে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে প্রকাশ করলেই ভার্চুয়াল ওয়ার্ল্ড তাকে খুব উৎসাহ দিচ্ছে, তাকে ভুলিয়ে মুড়িয়ে রাখছে যে ঠিক আছে তোমার কোনো প্রবলেম নেই, তুমি তো এখানে রাজা, তোমার কোনো চিন্তা নেই। ফোনে কে আছেন এবার? নমস্কার। না, হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যালো নমস্কার, বলুন। আচ্ছা দাদা নমস্কার। নমস্কার। আপনি প্রথমে হ্যালো, বলুন। বলুন। আপনি প্রথমেই যে একটা বললেন না, ইতিবাচক গার্জেন আর ইতি- অভিভাবকত্ব, হ্যাঁ। হ্যাঁ, ইতিবাচক অভিভাবকত্ব। হ্যাঁ, আরেকটা গানের ব্যাপারে কি বললেন, গানটা না, আপনার প্রশ্নটা আপনি করুন। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? এইটাই মানে আমি আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? দিলীপ ঘোষ বলছি, দমদম ক্যান্টনমেন্ট থেকে। হ্যাঁ, বলুন আপনার প্রশ্নটা ওই কি। গানের যেটা যেটা বলুন না, এটা দরকার একটুখানি। আমি শুরুতেই যেটা বলছিলাম, জীবনমুখী গান। হ্যাঁ, জীবন মুখে। থ্যাংক ইউ। একটু অনুষ্ঠানটা শুনুন। এই সময়গুলোকে নষ্ট করা না আমাদের পক্ষে খুব অসুবিধা। আমাদের অনেকেই অনুষ্ঠান দেখছেন, সেগুলো ফেসবুকে তারা জানাচ্ছেন, তাদের স্বীকৃতিগুলো আমরা না হলে পরে দেবো। এবারে একটু ধাপে ধাপে এগোই। একেবারে ছোট বাচ্চা, সংযুক্তা প্রথমেই বলছিল, এই যে ছোট্ট বাচ্চাটি যে প্লে স্কুলে যায়, সত্যি কথা বলতে তার বাবা মার সঙ্গে তার বয়সের ডিফারেন্সটা 25 থেকে 30 বছর। একদম। আমরা আগে এইসব বোধহয় ভাবিনি, মানে আমরা যখন ছোট ছিলাম ভাবিনি। আমরা অত ছোট বয়সে স্কুলে অনেকে যেতামই না, যেতাম না, ঠিকই। 6 বছর আগে যেতাম না, এখন 1.5 বছরের স্কুলে যায়। 2 বছর সব স্কুলে যাচ্ছে। বাবারা কি করবেন? প্রথম কথাটা হচ্ছে, আমার মনে হয়, আমি ভুল হতে পারি, আমার মনে হয় সব না দেওয়াই ভালো, একেবারে 6 বছরের সময় থেকে দেওয়া ভালো। কিন্তু চারদিকে এটা পরিস্থিতি, একজন বাবা মা পেরে ওঠেন না, ওই তারও পিয়ার প্রেশারে তিনি মনে করেন না দিলে হবে না। পিয়ার প্রেশার শুধু না, বাবা মা ওয়েট করেন কবে 1.5 বছর হবে, কারণ আমরা দুজনেই কাজে বেরিয়ে যাচ্ছি। এইটা একটা ভীষণ- যতটা কম আয়াসেন্ট্রিক লাইফস্টাইল বাচ্চার হয় ততটাই ভালো। তার ফলে স্কুলে ঢুকিয়ে দিতে পারলে ব্যাস, তার সাথে ডে কেয়ার অ্যাটাচড, কিছু ঘন্টার জন্য আমি একটা সিকিউরড এনভায়রনমেন্টে বাচ্চাকে ঢুকিয়ে দিই। সেটা একদিক। সেই সময় যে মায়েরা বাড়িতে থাকেন তারা কাজকর্মগুলো সেরে ফেলছেন একেবারেই, চট করে, মানে একেবারেই, বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারা নিজেদের কাজকর্মগুলো সেরে ফেলছেন। একদম। হ্যাঁ, তো সেইটা কোনো না কোনো সময় হয়তো বাচ্চাও বুঝতে শুরু করে। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে কি, এই যে ছোট বয়সে যে বাচ্চাদের স্কুলে পাঠানোর ব্যাপারটা হচ্ছে, সেটা কিছু ক্ষেত্রে কিছু পজিটিভ দিকও আছে। কারণ ছোট্ট, এমনিতে তো এখন সোশ্যাল মিক্সিংটা এতই কমে গেছে
পাশের ফ্ল্যাটের মানুষ এ পাশের বাড়ির লোকজনকে চেনে না। আগে তো এটা হতো না। তার ফলে এখন স্কুলই যেন একটা সামাজিক প্ল্যাটফর্ম। ছোট ছোট প্লে স্কুলে অ্যাটলিস্ট সমবয়সী বাচ্চারা যাচ্ছে, তারা নিজেদের মতন খেলা, সেখানে প্রচুর ইভেন্টস হয়, হুম। সেগুলোর জন্য প্রিপেয়ার করা, তাদের একটা ওভারঅল জ্ঞানও তৈরি হচ্ছে যে আজকে এই রেড ডে, আজকে গ্রিন ডে, হুম। আমাদের আজকে সবুজ জিনিসপত্র, সবুজ ভেজিটেবলস এর নাম শিখতে হবে। এই যে সকল নতুন নতুন শিক্ষারও তো Activities অনেক গুলো, হ্যাঁ। উত্তরণ হচ্ছে, তো সেগুলো একটা ভালো দিক। হুম। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যখন আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে অভ্যস্ত হয়ে গেছি, একদম হ্যাঁ, একদম। জয়েন্ট ফ্যামিলিতে প্রচুর মানুষ হয়তো কাছাকাছি বয়সের সমবয়সী যারা, তাদের হ্যাঁ। মধ্যে খেলাধুলো, মারপিট যাই হোক না ঠিক, কেন, ঠিক। আমরা ছোটবেলায় যেভাবে বড় একদম হয়েছি, একদম। কিন্তু এখন তো সেটা খুব কমই তাই দেখি জন্য আমরা। স্কুলটা একটা ভালো হুম, হুম। এনভায়রনমেন্ট। এবার এর সাথে সাথে স্কুলে যাওয়া মানেই সেখানে নিজের কাজ কিছুটা নিজে করতে শেখা, হুম। নিজের খাবার নিজে খাওয়া, ওয়াশরুমে নিজে গিয়ে ব্যবস্থা করা, তার মানে প্রপার পটি ট্রেনিং, হ্যানা ত্যানা ইত্যাদি ব্যাপারগুলো আসছে। কিন্তু এর সাথে একটা অন্য ব্যাপারও থাকে, সেটা হলো সেপারেশন অ্যাংজাইটি। সব বাচ্চা তো একরকম হয় না। হুম। কিছু বাচ্চারা মা বাবাকে আঁকড়ে ধরে আর একটু থাকতে চায়, এবং সেখানে এই যে সেপারেশন অ্যাংজাইটি, এই যে চলে গেল স্কুলে, বাবা মাকে দেখতে পাচ্ছি না, তার যে একটা আকুল কান্না, তার একটা ভয়। আবার অনেক সময় স্কুল এনভায়রনমেন্ট অনেক হার্শ হয়, হুম, হুম। তারাও ব্যাপারগুলোকে দেখেছো, সব বাচ্চা এরকম করছে, তুমি কেন কাঁদছো, এই ব্যাপারগুলো তাদের মনে একটা চাপ তৈরি করে। এই জিনিসগুলোও হয়। এবার সেই জায়গাগুলো থেকে অভিভাবককে আস্তে আস্তে বুঝতে হবে, তাদের সব সময় কাজকে প্রায়োরিটি না দিয়ে সেই মুহূর্তটাতে বা সেই সময়ের স্প্যান, বেশি দিন এগুলো লাগে না, সেপারেশন অ্যাংজাইটি কিছুদিন বাদেই চলে যায়। ওই বিশ্বাসটুকু দিতে হবে আমরা আছি। হঠাৎ করে স্কুল থেকে বেরিয়ে দেখলো মা দাঁড়িয়ে আছে, মা তো অফিস যায়, কিন্তু স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে কেন? বাচ্চার মুখে মা- হাজার ওয়াটের আলো। হাজার ওয়াটের আলো, কি ভালো কি ভালো, এই তো মা তো থাকে, তার মানে। এবং তার সঙ্গে যারা যে বাচ্চারা রয়েছে, তাদের অনেকের মনের মধ্যে এটা আবার তখন ডিপ্রেশন তৈরি হয়, ওর মা এসছে, আমার মা তো আসেনি। হ্যাঁ, আবার অনেকে নিজেকে সামাল দিয়েও নেয়। হুম। এই সকল ব্যাপারগুলো দিয়ে তাদের ওই 2 to 5 ইয়ার্সের স্কুলে যাওয়ার সময়টাও কাটে, এই ওর- জায়গাগুলো হয়। ফোনে আরেকজন আছেন, নমস্কার। নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি হাওড়া কোনা থেকে বলছি। বলুন। কিছু মনে করবেন না, আমার গলার ভয়েসটা কিন্তু আগে একটু খারাপ আছে। অসুবিধা নেই, তো বলুন। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে কোন বাচ্চাদেরকে কোন বয়সে কতক্ষণ মোবাইলটা আমরা দেবো? এবং অনেক দেশে তো 16 বছরের নিচে কিশোর কিশোরীদের মোবাইল দেওয়া নিষিদ্ধ হয়ে গেছে। এখানে তো সেরকম কিছু, এবং যারা এই যে হোস্টেলের ব্যাপারটা বা স্কুলের ব্যাপারটা যেটা বললেন দিদি ভাই, তো আমি বলছি যে এইসব ব্লাইন্ড ছেলে মেয়েরা যারা ছোটবেলা থেকে হোস্টেলে মানুষ হচ্ছে, তারাও তো বাবা মাকে ছাড়া থাকে, এবং ইন্টারাকশন বা কমিউনিকেশন বা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বা সেটা তৈরি করা, সেটা আমরা কিভাবে করতে পারি? উত্তরটি দেবেন সংবাদের পরে, তাহলে ভালো হয়, কারণ আমি তো রেডিওতে শুনছি। আচ্ছা, বেশ বেশ বেশ, আপনার আপনার প্রশ্নটা আমরা ধরে রাখছি। খুব ভালো একটা প্রশ্ন, অত্যন্ত ভালো একটা প্রশ্ন করেছেন কুণাল বাবু। কুণাল বাবু যেহেতু অনুরোধ করেছেন, হুম, প্রশ্নটাকে আমরা নিশ্চয়ই করে রাখলাম। নিশ্চয়ই। ফেসবুকে একটি প্রশ্ন এসেছে, অরুন্ধতী বর্মন। লিখেছেন, বর্তমানে এক একটি শ্রেণীতে অনেকগুলি বিষয় পাঠ্যক্রমভুক্ত। হুম। এতখানি চাপ যে বাচ্চাটির হয়তো তার ভালো লাগার বিষয়গুলোই বোঝা হয়ে যাচ্ছে। কিভাবে এই বিষয়টা ম্যানেজ করা যায়? মানে স্টাডি রিলেটেড ইস্যু হুম, হুম, যেটা হুম। বলছেন। হ্যাঁ, এবার এই যে অরুন্ধতী দেবী যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নটার মধ্যেই একটা উৎকণ্ঠা লুকিয়ে আছে। আমরা জানি পড়াশুনো ধীরে ধীরে কঠিন হচ্ছে, কম্পিটিশন আস্তে আস্তে শক্ত হচ্ছে, কিন্তু মা বাবা যদি একটু উৎকণ্ঠা প্রকাশ করে ফেলেন, তাহলে কিন্তু বাচ্চারা ভাবে সত্যিই খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। তাই জন্য যাই সিলেবাস দিক না কেন, আমাদের ছোট ছোট মাইলস্টোনে ভাগ করে ফেলতে হবে। আসল কথা হলো, অধিকাংশ ক্ষেত্রে এখন বাচ্চাদের স্টাডি হ্যাসেলের মূল কারণ কি জানেন তো? সেলফ স্টাডি টাইম পাচ্ছে না বাচ্চারা। আমরা কতগুলো টিউশনে যেতাম, প্রায় যেতামই না, অনেক যেতামই উঁচু না। ক্লাসে, তারপরে 8 থেকে হয়তো টিউশনে যেতাম। এখন ক্লাস 1 থেকে টিউশনে যায়, নানা বিষয়ের, নানা সাবজেক্টের নানা নানা tuition। রকম টিউশন। আমি যখনই প্রত্যেকটি বাচ্চার সাথে কাউন্সেলিং সেশনে কথা বলি, বাবু তুমি সন্ধেটা কি করো, আমি দেখি তার কোনো সময়ই নেই নিজে পড়ার। এই যে নিজে না পড়ে অনেকটা সময় তারা
টিউশনে পড়ছে বা পড়া বুঝছে, কি কি বুঝছে, তারা নিজেরা লার্ন করবে কি করে, হুম। পড়বে কি করে? এই সময়টা যদি একটু মা বাবারা ফাঁকা করে দিতে পারেন, ছোট ক্লাসে একটু স্কুলের ওপর ভরসা করেও অ্যাটলিস্ট তাদের কাজগুলো নিয়ে নিজে পড়ার হ্যাবিট তৈরি করে দিতে পারেন, আমাদের মনে হয় না যে এই এত বড় সিলেবাসের চাপ মনে হবে। অ্যাকচুয়ালি আমাদের তো ছোটবেলায় পড়ার বইয়ের বাইরের পড়াশুনোটাও একটা বেশ আনন্দের দুটোই পড়া বিষয় ছিল। ম্যাগাজিনও পড়ছি, হ্যাঁ। এই পড়ছি। আর এখন কিন্তু এই যে নিউ এডুকেশন পলিসি এসছে, এই নিউ এডুকেশন পলিসিতে কিন্তু সেলফ স্টাডির ওপর জোর দিচ্ছে, হুম। কারণ টেক্সট বুক ভালো করে পড়া খুব দরকার। তার ফলে আমি একটু অরুন্ধতী দেবীকে বলবো যে এই যে পড়া নিয়ে যে প্রেশারটা তৈরি হচ্ছে, সেখানে আপনারা যতটা পারেন সেলফ স্টাডির পরিমাণটা বাড়ান, নিজের মতন করে নিজে পড়া তৈরি করা, অঙ্ক প্র্যাকটিস করা, টিউশনের পোর্শনগুলোকে কমিয়ে দেওয়া, যাতে বাচ্চারা অনেক নিজের মতন করে ভেবে পড়তে পারে। এখন তো খুব কম সময় এতটা সাবজেক্ট পড়তে হচ্ছে, তার কাছে তো প্রেশার লাগবেই, সেটা তাই না? 22488085 এটা আমাদের ল্যান্ডলাইন নাম্বার। যারা ফোন করতে চান তারা ফোন করছেন, যেমন এখন ফোন করেছেন একজন। নমস্কার। নমস্কার। রেডিও সেটটা বন্ধ করুন, রেডিও সেটটা বন্ধ করুন। রেডিও সেটে যদি ভলিউম একেবারে কমিয়ে না দেন তাহলে কিন্তু আপনার কণ্ঠ আমার কাছ অব্দি পৌঁছবে না। আচ্ছা, সুকুমার গোই আমাদের আকাশবাণী কলকাতা পেজে প্রশ্ন রেখেছেন, প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা কি শিশুদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে? প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা মানে ভারতবর্ষে নইলে কিভাবে পড়াশোনা, মানে কিভাবে এগোবে, মানে এগোবে কি করে স্ট্রাকচারটা? মানে আমি তো এই ব্যাপারটাতে মনে করি যে প্রতিযোগিতা সবসময়ই থাকবে, হুম। আগেও ছিল, এখনো থাকবে। প্রতিযোগিতাতে নামার মানসিকতা কি এখনকার অভিভাবকদের আছে? তারা কি নিজেরা তাদের বাচ্চাদের ব্যর্থতাকে অ্যাকসেপ্ট করতে পারছেন? ও, তাহলে আপনি ফেলিয়ার ম্যানেজমেন্ট বলছেন। ইয়েস, ফেলিয়ার এটা ম্যানেজমেন্ট। এটা আপনাদের মনোবিদ যারা আপনারা বা মনোরোগ বিশেষজ্ঞ, এই টার্মিনোলজিটাকে আপনারা এখন ভীষণ রকম, যাকে আমি বলবো মানে অ্যাসার্ট করছেন, আপনারা যাকে খুব জোর দিচ্ছেন। অনেক আলোচনায় আমি শুনেছি, এইটা একটুখানি যদি আপনি বুঝিয়ে বলেন। দেখুন, ফেলিয়ার ম্যানেজমেন্টের ব্যাপারটা এই যে একটা ওই ওনার প্রশ্ন নিয়ে আমি ধরছি ওর প্রশ্নটা, যে কম্পিটিশন রিলেটেড ব্যাপার। কম্পিটিশন নিয়ে চাপ কেন হচ্ছে? বাচ্চাটা কোনো একটা জায়গায় প্রতিযোগিতায় পারলো না, পিছিয়ে পড়ছে। হ্যাঁ, হেরে গেল। হেরে যাওয়ার পর তার ওই দুঃখটা কেন হচ্ছে? কারণ সে দেখছে মা বাবার মুখ চোখ একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে, বা যদি ফ্যাকাশে না হয়, একটা কৃত্রিম হাসি, এবং তার কিছুক্ষণ পরেই বলতে থাকিস পারলি না, ও কিন্তু পেরে গেল। যাকে আমি তোকে কোনো চাপ দিচ্ছি না, এটাও আজকাল বলে মানে সবাই। অন্য একজনের সঙ্গে কম্পেয়ার করা। হ্যাঁ, এই ফেলিয়ার ম্যানেজমেন্টটা একটা বড় ব্যাপার। এখনকার বাচ্চাদের মধ্যে একদমই ক্ষমতা নেই। তার আগে ভাবতে হবে কেন নেই। তার নেই প্রধান কারণ হচ্ছে বাচ্চারা এখন গ্রুপ স্পোর্টস যাকে বলি, সেটা প্রায় খুব কম খেলে। বাচ্চারা যত বেশি ফুটবল, ক্রিকেট, এই দলবদ্ধ খেলাটা খেলবে, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তো সেখানে ফেলিয়ার। ঠিকই তো। এ গোল খেলো, এ গোল দিল, হুম। সেকেন্ডে সেকেন্ডে লাইফ স্কিল শিখছে তারা। তো সেই জায়গাটা তো পুরো শূন্য, নেই। এবং তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হলো বিভিন্ন ধরনের স্কুল লেভেল থেকে অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু হয়েছে, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সামহাউ কেউ ভীষণ ভালো কিছু করছে বলে একদম যেরকম লেখা হচ্ছে, সেরকম অনেকে অনেকভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে সেটা দেখে, আমার বাচ্চা তো লিখতে পারছে না। সামাজিক মাধ্যমে প্রচুর লোকজন রংচঙে ছবি দিচ্ছে, এই আমার বাচ্চার এই এগিয়ে গিয়ে গেল। আরো বেশি তীব্র একটা মনোকষ্টে ভুগছে ফেলিয়ারে। তার মানে কি, অ্যাকসেপ্ট কে করতে পারছেন না? অভিভাবকরা অ্যাকসেপ্ট করতে প্রথম পারছেন failure না। বাবা মা ভাবছে না আমাদের ফেলিয়ার। তারপর বাচ্চারা, এবার বাচ্চারা খেলছে না, তাদের কোনো মানে সংগঠনমূলক শিক্ষা হচ্ছে না। সরস্বতী পুজোতে তারা জানে যে একটা ওই ম্যাচিং ড্রেস ইয়েলো পরে একটা সেলফি তুলে বাড়িতে সবাই মিলে অঞ্জলি দিতে হয়। কটা ছেলে মেয়ে এখনকার, শহুরে ছেলে মেয়েদের কথা বলছি আমি, কজন ছেলে মেয়ে তারা সরস্বতী ঠাকুর বাজার থেকে কিনে এনে পুরুত মশাই জোগাড় করে সাজিয়ে। নিজেরা প্যান্ডেল করে বলুন তো? কেউ সেই। করে না। সমস্ত কিছুই একেবারে রেডিমেড।
সো লাইফ স্কিলটা আস্তে 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 কমিয়ে ফেলছে কারা? আমরা। গার্জিয়ানরা। প্রোটেক্টিভ পেরেন্টিং এর ছায়ায় কারা ভর্তি মানে রেখে দিচ্ছে বাচ্চাদের? পেরেন্টসরা। প্রত্যেকটা সময় মাইক্রো ম্যানেজ করছেন, প্রত্যেকটা সময়। কোনো যে রকম যে ডিসিশন মেকিং এর একটা এবিলিটি, সেটাই তৈরি হচ্ছে না তাদের। তারাই ডিরেক্ট করে দিচ্ছেন, তুমি এটা করলে এটা করবে, ওটা করলে এটা করবে, সেটা করলে ওটা করবে, সব ছকা আছে যেন। তার ফলে তারা যখন সত্যি জীবন ঘাট ধরে কিছু শেখাতে যাচ্ছে, তারা ভীষণ বিপদে পড়ে যাচ্ছে। এইটা একটা বিরাট প্রবলেম। তাই কম্পিটিশনটাকে যদি খুব সহজভাবে নেওয়া যায়, যে তুমি ভালো করেছো কিন্তু সেই দিনে কেউ আরেকটু ভালো করেছে, আমরা বরং যে অংশগুলোতে একটু গন্ডগোল হয়েছে আবার এগুলোকে ভাবিয়ে আবার নতুনভাবে ভাবি। এই জায়গাগুলো যদি বলা যায়, তাহলে তো কম্পিটিশনটার অত শক্ত ব্যাপার হয়ে যায় না, তাই না? একেবারেই। ইদানিং আমরা দেখছি, আমাদের আশপাশে বন্ধু বান্ধবদের কাছেও শুনছি যে বাচ্চারা না খুব যেমন একটা দিকে ডিপ্রেশনের কথা আপনি বললেন, সেরকম সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে ঘ্যান ঘেনে হয়ে যাওয়া, অবাধ্য হওয়া। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করা, বাড়ির খাওয়ার ভালো লাগছে না। এগুলো একেবারে ছোট শিশু থেকে ধীরে ধীরে কৈশোর, তার পরবর্তীতেও থেকে যাচ্ছে। তো সেই জায়গাগুলোকে কি করে হ্যান্ডেল করা যায়? ডিফাইন্স একটা খুব কমন প্রবলেম। ডিফাইন্সের প্রবলেমের কিছু কিছু জিনিস, সব কিছুই ওই যে বললাম মাইক্রো ম্যানেজমেন্টে এত ঢুকে গেছে যে প্রত্যেকটা জিনিসে আবার অত বেশি নজরদারি না দিলেও চলে। আমার খেতে ইচ্ছে করছে না, বেশ খেও না, খিদে পেলে খাবে। এই যে ছেড়ে দেওয়া, সেখানে আবার শুধু যে পেরেন্ট, অনেক পেরেন্ট আবার সাহস করে সেটা করতেও যদি পারেন, তাদের যে সিনিয়র পেরেন্টস বাড়িতে আছেন সেটি হতে দেওয়ার জটিল। তারা এটা মেনে নেবেন না। তারা হয়তো নিজেদের অভিভাবকত্বের ক্ষেত্রে করেছিলেন, কিন্তু নাতি নাতনিদের বেলায় সেটা কিন্তু খাটছে না একদম। তো সেই জায়গাটাতে একটা মানে দুরকম পেরেন্টিং এর মধ্যে পড়ে বাচ্চারা আরেকটু বেশি ব্যাপারটাকে ম্যানিপুলেট করে দিচ্ছে। ঠিকই। তো এই জায়গায় কিছু কিছু ব্যাপারগুলো আমাদের ইগনোর করতেও হবে আর কি। মানে সবসময় সবটাই ধরে রাখলে, সবটা ধরে রাখলে তো মুশকিল। মুশকিল, সেটাই। হ্যাঁ, এবং এই ধরে রাখাটাই বোধ হয় চাপ। ওই কারণেই আমরা ইতিবাচক শব্দটাকে দিয়েছি। ইতিবাচক মানে এটাই নয় আপনি ধরে রাখছেন, আপনি প্রোডাক্টিভ থাকছেন। সেই আরো কিছু, অনেকটা এখনো সময় রয়েছে, আরো 50 মিনিট আমরা পাবো পায়েল ঘোষকে, এই শহরের প্রখ্যাত মনোবিদ। উনি সব নিয়ে আলোচনা করবেন। আমরা ফিরে এলাম অনুষ্ঠানে, ফিরে এলাম যেভাবে ছিলাম ঠিক সেভাবেই রইলাম। তো ঘটনা হলো যে আমাদের ইতিবাচক অভিভাবকত্ব নিয়ে কথা হচ্ছে। বন্ধুরা ফোন করছেন, আমাদের ফেসবুকে প্রশ্ন করছেন, হোয়াটসঅ্যাপেও প্রশ্ন আসছে। আরেকবার বলে রাখি, 22488085 এই নাম্বার, এবং 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং মেসেজ সবটাই করতে পারেন। কোন প্রশ্ন এসে বোধ হয়? প্রশ্ন এসেছে, দীপক চক্রবর্তী লিখেছেন, পঞ্চগড় বাংলাদেশ থেকে লিখেছেন, বর্তমানে দেখা যাচ্ছে শিশুরা মোবাইল ছাড়া কোনো কিছুই বোঝে না, তাহলে আমাদের তাদেরকে কিভাবে আমরা বোঝাবো? ওই মোবাইল সংক্রান্ত প্রশ্ন তো আসবেই। হ্যাঁ, এখন প্রশ্ন যেটা হচ্ছে, এই যে অনেক অভিভাবককে আমি দেখছি যে মোবাইল সংক্রান্ত ব্যাপার নিয়ে খুব চিন্তিত, এবং অনেকেই ওই কোভিডকে সেজন্য দায়ী করছেন। কোভিডও কিন্তু মানে হয়ে গেছে তাও প্রায় বছর 4-5 হলো আর কি। হ্যাঁ, তার মধ্যে অনেকেই কিন্তু, অনেক অভিভাবকেরাও কিন্তু আস্তে আস্তে বাচ্চাদেরকে একটা স্ট্রাকচার্ড রুটিনে ফেলে দিয়েছেন, কারণ তারা ওই কোভিডের সময় আঁচ করতে পেরেছিলেন যেটা অ্যাডিকশন হয়ে যাচ্ছে। তার ফলে একটু কাইন্ড অ্যান্ড ফার্ম প্যারেন্টিং, ইতিবাচক প্যারেন্টিং মানে এই এক্সপ্ল্যানেশনের সাথে সাথে কোথাও না কোথাও ফ্যামিলি রুল সেট করা, এটা খুব জরুরি। যারা অধিকাংশ ক্ষেত্রে মোবাইল অ্যাডিক্টেড বলে মানে বলছেন, তাদের ক্ষেত্রে আমরা হয়তো দেখি বাড়িতে মোবাইল দেখার প্রবণতা অনেক বেশি, বড়দেরও। তাহলে ডিটক্সিফিকেশন বা ডিজিটাল ফাস্টিং করার দিকে জোর দিতে হবে, এবং সেক্ষেত্রে নির্ধারিত সময় রাখতে হবে বাচ্চাদের জন্য। সামান্য ছোট বাচ্চাদের জন্য কম, একদমই কম। একটু মিডল স্কুলের বাচ্চাদের জন্য 30 মিনিটের বেশি তো নয়ই।
তারপরে একটু বড় বাচ্চা যারা, তাদের জন্য প্রায় ওই 40 মিনিট 1 ঘন্টা, এন্টারটেনমেন্টের জন্য 2 ঘন্টা মতন লাগেও তাদের, কিন্তু কোনো সময় একটানা নয়। বাড়ির রুলগুলো কি করা দরকার? সকালবেলার প্রথম 3 ঘন্টা প্রোডাক্টিভ, কোনো মোবাইল দেখা যাবে না, বাড়ির কোনো সদস্যই যেন না দেখেন। এটা খুব জরুরি। ভেরি প্রোডাক্টিভ টাইম সেটা। না, অনেক সময় আমরাই তো সকালে উঠে প্রথম ঘুম থেকে উঠে হাতড়ে প্রথমেই যেটা কাজ আর কি এলো দেখি, কেন দেখি জানি না, সকালেই অনেকটা সময় নষ্ট। হুম, ঠিক সেরকমই পরের দিকটা, দিনের শেষের দিকটা, ঘুমোতে যাওয়ার আগে এক্কেবারে বাদ শিশুদের জন্য। কারণ ওই যে একটা আলো, সেটা ঘুম নষ্ট করে দেয়, মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়, যাতে একটা ডিস্টার্বড স্লিপ তৈরি হচ্ছে, এবং ঘুম যদি ভালো না হয় পরের দিন সকালে সে ক্লাস ফলোই করতে পারবে না। ক্লাসে গিয়ে ঘুমোবে, ঝিমোবে, লিখবে না। প্রচুর অভিভাবকদের সমস্যা থাকে, বাচ্চা লিখে আনে না, হুম। নোট করে আনে না, এর ওর তার থেকে ফোনে জানতে হয়। স্লিপ সাইকেলটাও খুব অদ্ভুত ভাবে পাল্টে গেছে, মানে Parentsদেরও পাল্টে গেছে। বাচ্চারা অনেক তাড়াতাড়ি বাচ্চাদের- ঘুমোতো। অভিভাবকেরা আজকাল দিন রাত সবসময় কোনো একটা টাইমই নেই, তারা ওটিটি প্ল্যাটফর্মে সবকিছু দেখে যাচ্ছে, হুম। বিঞ্জ ওয়াচিং আমরা যেটাকে হুম, বলি। হুম, হুম। এবার এই একটাই রুমে বাচ্চাও ঘুমোচ্ছে তীব্র আলোতে, সেও উঠে দেখছে, তারও ঘুম ভালো করে হচ্ছে না। তার মানে কি, একটা অস্বাস্থ্যকর পরিবেশ আমরাই তো তৈরি করছি অধিকাংশ ক্ষেত্রে। আই ডোন্ট বিলিভ যে ফ্যামিলিতে মোবাইল দেখা হয় না তাদের বাচ্চা মোবাইল অ্যাডিক্টেড। এটা হয় না, হয়ই না। এই অ্যাওয়ারনেসটা আসলে আগে আমাদের আসুক। অভিভাবকদের। আমি এখানে একটা জাস্ট কাউন্টার আর্গুমেন্ট ভুল হ্যাঁ, ঠিক of করে course. দেবেন। তা হচ্ছে যে ধরুন আমার যেমন একটা মোবাইল দেখা নেশা হচ্ছে, সে পার্সোনালি স্পিকিং, তা হচ্ছে আমি খুব খেলা দেখতে ভালোবাসি, হুম। এবং যেহেতু খেলার মাঠে কম যাওয়ার সুযোগ হয় এখন, ফলে স্থানীয় খেলাগুলো তো বটেই, আন্তর্জাতিক খেলাগুলোর অন্তত হাইলাইটস গুলো হুম, হুম। দেখি। এটা কি সম্ভব একজন গার্জিয়ানের পক্ষে যে তিনি তার বাচ্চাটিকে নিয়েই মোবাইল দেখছেন, ওই ডিজাইন করে দিচ্ছেন? ধরা যাক তার বাচ্চাটা খেলতে ভালোবাসে, হুম। এই দেখ ফুটবল খেলা, এই লাতিন আমেরিকার বা ইউরোপের ফুটবল খেলা, ইউরো কাপ হচ্ছে, এই দেখ তার খেলা, অর্থাৎ তিনি যদি বাচ্চাটিকে নিয়ে বসে খেলাটা দেখেন, সেটা কি কোনো পজিটিভ এফেক্ট দেবে? দেখুন, যে কোনো সময় একটা স্টুডেন্ট লাইফে একটা ডিসিপ্লিন থাকা দরকার। সেখানে সোম থেকে শুক্র তাদের পড়ার সময়, স্কুলের সময়, স্কুলের দিন। এবার উইকেন্ডে হতেই পারে যে সেরকম কোনো খেলা এলো এবং বাচ্চা বাবার সাথে সেটা বসে দেখলো, সেটা অফকোর্স পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু বাবা যদি প্রতি খেলাতেই বাচ্চাকে ডেকে ডেকে বলে আয় আয় দেখিস, তাহলে সেটা তো ঠিক ভালো হলো না। কারণ স্টুডেন্ট লাইফে কিন্তু অনেক কিছু জিনিস ছাড়তে হয়, অনেক ধরনের সেলফ কন্ট্রোল দরকার হয়, তা না হলে পড়াশুনো বা ডিপ কগনিটিভ লার্নিংয়ে সফল হওয়া যায় না। আজকে আমরা নিজেরাই মাল্টিটাস্কিং করতে ভীষণ অভ্যস্ত, একসঙ্গে অনেক কিছু করতে গিয়ে অনেক কিছু ভুলও হচ্ছে আমাদের। কিন্তু বাচ্চা যখন ওই ধরনের কিছু করছে, তুমি এত সিলি মিস্টেক কি করে করলে পরীক্ষার হয়, তো এগুলো তো নিশ্চয়ই ইতিবাচক দিক নয়। না, কোনোভাবেই। অফকোর্স নয়। এবং ইনফ্যাক্ট এখন রিসার্চ কি বলছে, এখন বলছে যে মাল্টিটাস্কিং অ্যাকচুয়ালি আমাদের অনেক স্লো করে দিচ্ছে। ব্রেনকে একটা গিয়ারে ব্রেন এগোচ্ছে, আবার গিয়ারটা ব্যাক করে হুম, নিয়ে হুম। আবার এগোচ্ছে, এটা অনেকটা সময় লাগছে। তো তার ফলে ওয়ান ওয়ার্ক অ্যাট এ টাইমের ওপর এখন জোর দেওয়া হচ্ছে অনেক বেশি। আবার নতুন করে সেই বিষয়ে নতুন ফিরে করে আসছি। ওয়ান ওয়ার্ক অ্যাট এ টাইম। যে শব্দগুলো বারবার উঠে আসছে, মাইন্ডফুলনেস, হুম, ব্রিদিং এক্সারসাইজ, এই জিনিসগুলো এখন কিন্তু যেমন পূব দিকের দেশগুলোতে, জাপান, কোরিয়া, চায়না, এদের একদম স্কুল পাঠ্যক্রমের মধ্যে কিন্তু মেডিটেশন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, তাই চি, এ সকল ঢুকে গেছে, যাতে আমরা সেলফ অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি বাচ্চাদের। সে যদি নিজে না ভাবে আমি এই জায়গাটায় কি মিস্টেক করলাম, আমার কোথায় ফল্ট হলো, আমার কোনটা স্ট্রেংথ এরিয়া, আমার কোনটা উইক এরিয়া, সেগুলোকে তো সবসময় লোকজন বলে দেবে তা নয়, তার নিজের ভাবনার দরকার। এই ভাবনাটা কোয়াইট টাইম ছাড়া সম্ভব নয়, যেটা আমাদের সময় ছিল। আমরা অনেকটা সময় আকাশের দিকে তাকিয়ে ভাবতাম কি গন্ডগোল করলাম যে ও আজকে কথা না বলে চলে গেল। হুম। এই অ্যানালাইজিং টাইমটা আমাদের তো দিতে হবে।
কিন্তু এখন কি দেখুন, যেই কোনো একটা ফাঁক পেলেই আমরা কিছু তথ্য নিয়ে আসছি মাথায়, জাঙ্ক হোক যাই হোক, মানে এটার একটা এক্সপ্লোশন হচ্ছে। ভাববো কোথায়? ভাবনা হচ্ছে না বলেই সেলফ কন্ট্রোলও হচ্ছে না, উই আর বিকামিং ভেরি ইম্পালসিভ ডে বাই ডে। মদন মোহন হালদার ফেসবুকে প্রশ্ন করেছেন, রাতে দেরিতে ঘুমোতে যাচ্ছি, সকালে দেরিতে ঘুম থেকে উঠছে। মানে এটাই ওনার অভিযোগ। বললে শুনছে না। বললে শুনছে না, হ্যাঁ বললে শুনছে না, এটা এই অব্দি অভিযোগ। হ্যাঁ, এবার এই জায়গাগুলোতে বললে শুনছে না মানে বলাটা কিভাবে হতে হবে, বলাটারও একটা ইম্পর্টেন্স আছে। দেখুন, আমিও অনেক টিনেজার্সদের সাথে কাজ করি, কথা বলি, এবং তারা যে সবাই হ্যাঁ হ্যাঁ করে চলে যায় তা না, দে ফলো। কেন ফলো করে? তার প্রধান কারণ হচ্ছে তাদের এক্সপ্ল্যানেশনটা দিতে হবে। এই যে তুমি রাত্রিরে ঘুমোচ্ছ না দিনের পর দিন, তো একটা টিনেজার যদি হয়, তার সবসময় তার লুক, তার কথোপকথন, এগুলো নিয়ে সে সচেতন। তো আমরা সেই দিক দিয়ে আসি যে তোমার এই 7 ঘন্টা ঘুমের দরকার তোমার শরীরের জন্য। আমার মনে হয় তুমি ভেবে দেখো তুমি কি করবে। সবসময় এটা করো বলে ইনস্ট্রাকটিভ টোনটা না দিয়ে ডায়ালগিং ইম্পর্টেন্ট, এবং এবং বন্ধুর মতন মেশা। এবং আস্তে আস্তে একটা রুল সেট আপ হোক বাড়িতে, যে আমরা 10 o'clock to 11 o'clock একটু ডিটক্স নেব, ডিজিটাল ডিটক্সিফিকেশন, এবং তারপর আমরা ঘুমোতে যাব। লেটস সি। এবং এই জন্য অনেক আজকাল অ্যাওয়ারনেস মূলক ছবি হচ্ছে, সে সকল ছবিগুলোও সবাই একসাথে দেখা যেতে পারে, যেগুলো দারুণ দারুণ ছবি, দারুণ অভিনয় তাতে। এবং বাচ্চা নিশ্চয়ই বুঝতে পারবে যে সে আস্তে আস্তে প্রোডাক্টিভ হচ্ছে, তার যে প্রোক্রাস্টিনেশন, জমে থাকা কাজ, সেগুলো কমছে। বাবা মাকে পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে, এটা দরকার। আমরা এবার একটুখানি আরেকটু হায়ার স্কুলে যাই। অর্থাৎ যখন স্কুল লেভেলটাতে থাকছে, এখানে দুটো ঘটনা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। একটা হচ্ছে, ধরুন এই আমি সময়কালটা বলছি 4, 5, 6 এরকম একটা সময় থেকে পিয়ার গ্রুপটা খুব স্ট্রং হয়। একদম। ছেলে মেয়ে উভয়েরই কিছুটা এদিক ওদিক বয়সে শারীরিক পরিবর্তনগুলো এসে যায়, নিশ্চয়ই, এবং যেটাকে সে সবসময় বুঝে উঠতে পারে না। এবং তৃতীয়, ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে বন্ধুরা যা বলে ঠিক, আর আমি নিজের জীবনটাকে নতুন ভাবে অনুভব করছি অথবা অনুভব করছি না, এই দিয়ে নতুন ধরনের মানে একটা ডিফারেন্স, একটা বাবা মাকে ইগনোর করা, বলরা তো এত বোকারা তো ভালো লাগছে না, মানে এই যে ব্যাপারগুলো আসে। আমরা একটা একটা করে যাই। প্রথম যে পার্ট, সে পার্টটা হচ্ছে পিয়ার গ্রুপ স্ট্রং হওয়া খুব জরুরি, বন্ধু হওয়াটা জরুরি। নিশ্চয়ই। তাহলে বন্ধু আগে না বাবা মা আগে, মানে এই জায়গাটাতে বাবা মার রোল কি হবে? হ্যাঁ, এটা একটা ভীষণ ভালো প্রশ্ন করেছেন। প্রথমত বাবা মাদের ক্ষেত্রে বুঝতে হবে যে তারা আমাদের কথা শুনছে না কেন। ছেলেমেয়েরা শুনছে না, তার প্রধান কারণ হচ্ছে আমরা নিজেরাই খুব ন্যাগিং। আমরা তাদের এক্সপ্ল্যানেশনগুলো শোনার জন্য প্রস্তুত নয়, কারণ আমরা সবটা জানি, আমরা জীবন দেখে ফেলেছি অনেকটা, আমরা যেটা বলবো সেটাই তোমার ভবিষ্যতের জন্য আসলে ভালো। এটা খুব সত্যি কথা, কিন্তু এরা প্যাকেজিং চায় সবসময়। তাই জন্য আমাদের আলোচনাটাতেও তাকে একটুখানি, মানে আমরা যখন তাদের সাথে কথা বলবো, আমরা তো বন্ধু নই, আমরা মেন্টর। তো আমরা মেন্টারিংটাতেও তোমার কি কি বন্ধু কে কি বলছে সেটা একটু ওপেন ডিসকাশনে আসবো সেটা নিয়ে। তোমার বন্ধু বলছে যে তুমি এই জিনিসটা করলে দারুণ করবে, তোমার নিজের কি তা মনে হয়? যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, আমার বন্ধু ইউটিউবার, আমিও ইউটিউবার হব। প্রচুর ছেলে মেয়ে একটা সার্টেন টাইম অবধি ভাবছিল যে তারা ইউটিউবার হবে বা ইনফ্লুয়েন্সার হবে, ফাইন। এবার বাবা মা বলে না, ইউটিউবার আবার কি সব আজে বাজে জিনিসপত্র, হ্যানা ত্যানা বকুনি। সে বলে আমি ইউটিউবারই হব, কি করবে তুমি? এটা একটা বাবা মার সাবেকি বাবা মার চেহারা বলছে। এবার পজিটিভ প্যারেন্টিং এর বাবা মারা, তারা এবার কি বলছেন যে হ্যাঁ ইউটিউবার হবে, দ্যাটস ফ্যান্টাস্টিক। তোমার এখন ফলোয়ার কজন? না, আমার তো এখন কোনো ফলোয়ার হয়নি। তুমি কি টপিক নিয়ে ইউটিউবার হবে ভাবছো? না, আমি সেটাও ভাবিনি। ও, তুমি সেটাও ভাবোনি। তুমি জানো হাউ টু আর্ন ইন ইউটিউব? না, আমি সেটাও জানি না। তাও 1 মিলিয়ন ফলোয়ার হলে তুমি এই অ্যাপ পাবে। তাহলে তোমাকে কিভাবে এগোতে হবে? ইউ নিড টু হ্যাভ ইউর প্রেজেন্টেশন স্কিল, যে কোনো একটা বিষয়ে কথা বলার দক্ষতা, তোমার পিয়ার গ্রুপকে বাড়ানো। শুধু তো তুমি ইউটিউবার হব বললেই হবে না, হ্যাভ ইউ প্ল্যান ফর দ্যাট? এই যে জায়গাটার যখন ডেটা পয়েন্ট তার কাছে দিয়ে দেয়া হবে, সে তো পিছিয়ে যাবে তখন। বা তখন সত্যি সত্যি তার স্ট্রেংথ এরিয়াগুলো আছে কিনা
তার উপর কাজ করবে। দিস ইজ দ্য মানে এই যে কমিউনিকেশনের জায়গাগুলো যেগুলো আপনি বলছেন যে এই তুমি কিছু জানো না বা ইত্যাদি, এই একটা। দ্বিতীয়ত এই শারীরিক পরিবর্তনের ব্যাপারটা, আমি এখানে একটা জিনিস যোগ করব। এই সময় ব্রেনের মধ্যে কিছু চেঞ্জেস হয়, আমরা যেটাকে বলি প্রুনিং, অর্থাৎ ব্রেনে কিছু ইম্পর্টেন্ট ফ্যাট লেয়ার্স অ্যাডেড হয়। তো আমরা যে জায়গাগুলো থেকে আলোচনা করছিলাম সেই জায়গাগুলোর বদলে এই টিনেজারে অ্যামিগডালা বলে একটা জায়গা থেকে সবকিছু নিয়ন্ত্রিত হয়। দিস ইজ আ ভেরি ইমোশনাল হাব, আর সবকিছুই খুব ইমোশনালি নেয়, হাসি কান্না সবকিছুই খুব অমূলক এদের, রাগ দুঃখ অভিমান। লক্ষ্য করে দেখা যাবে যেই বাচ্চারা এই বয়ঃসন্ধিতে পা দিচ্ছে, প্রাক বয়ঃসন্ধি থেকেই কনস্ট্যান্টলি একটা আর্গুমেন্টেটিভ টেন্ডেন্সি, মুখে মুখে তর্ক করা। তুমি পড়তে বসো না, পড়বো না, কি করবে তুমি, বা আমি এই জামাটা পরে যাব না, ব্যাস এটাই শেষ কথা, তুমি আমার ওপর এটা বলতে পারো না, এই যে ধরনের কথা। এতে অধিকাংশ পেরেন্টসরা তো অবাক। পাউডার মাখিয়ে আদর করে বড় করলাম, ছোট্ট থেকে এই দুধ টুধ খাইয়ে সে আজকে এরকম কথা বলছে, তার তো ভীষণ উত্তেজিত, তখন সাংঘাতিক উত্তেজিত। এত বড় কথা তুমি বলতে পারলে, সে আরো রেগে যাচ্ছে, তার তো কাজ করছে অ্যামিগডালা, তার তো সেই হাব থেকে সে এইরকম জায়গায় আসছে। এবং তার ফলে কি হচ্ছে, সে এত উত্তেজিত হয়ে যাচ্ছে, বাবা মা উত্তেজিত হয়ে যাচ্ছে, পুরো ব্যাপারটাই একটা খুব খারাপ দিকে চলে যায়। বাবা মা কান্নাকাটি করছে, বাচ্চাও দুঃখ প্রকাশ করছে। এই সময়গুলোতে পজিটিভ প্যারেন্টিংয়ে কি করা উচিত? একটি বাচ্চা যখন খুব আর্গুমেন্টেটিভ হয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, লিমিট ক্রস করে যাচ্ছে কথা বলার ক্ষেত্রে, সঙ্গে সঙ্গে বাবা মা চুপ হয়ে যাওয়া উচিত এবং ফার্ম কোল্ড ভয়েস ইউজ করা দরকার। যে আমার মনে হয় তুমি বোধহয় একটু বেশি উত্তেজিত হয়ে কিভাবে আমার সাথে কথা বলবে ভুলে গেছো, আমরা বরং কিছুক্ষণ কথা বন্ধ রাখি, একটু ঠিক হয়ে কিভাবে কথা বলতে হয় সেই সময় ফিরে আমরা বরং তখন আলোচনা করি। স্টপ, টাইম আউট। এই টাইম আউট ওদের হেল্প করবে ভাবাতে আমি বোধহয় একটা কিছু ভুল করে ফেলেছি, এবং আস্তে 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 সে তখন আবার একটু ওই একটা অ্যাপোলজিটিক্যাল মোডে যাবে। সরাসরি বলবে না, কারণ তাদের ইনার ইগো খুব স্ট্রং, যে আমি খুব ভুল করেছি ক্ষমা করে দাও, এসব বলবে না। কিন্তু তুমি কি করছো মা, বা তুমি কি করছো বাবা, আমি একটুখানি পড়ার মাঝে এলাম, দেখতে এলাম, কাইন্ড অফ নেগোসিয়েশন। তো আমরা ওই চিৎকার চেঁচামেচি থেকে বিরত রেখে টাইম আউট নেব ওই আর্গুমেন্টেটিভ মোডের সময়। আসলে বাবা মাও খুব উত্তেজিত হয়ে পড়েন চট করে। হ্যাঁ, রেখে যান না বাচ্চা। আমি শারীরিক এই জায়গাটাতেই আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, যেহেতু শরীরগত কিছু পরিবর্তন ঘটে হ্যাঁ, হ্যাঁ। ছেলে মেয়ে উভয়ের হ্যাঁ, হ্যাঁ। ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আপনারা মনোবিদরা মনোচিকিৎসকরা বলে থাকেন যে বাবা মা এইসব নিয়ে খুব ফ্রিলি কথা বলুন, হুম। বাট এটাও সত্যি কথা, একজন বাবা বা মা বাচ্চার সঙ্গে তার সন্তানের সঙ্গে তিনি সব ব্যাপারটা জানলেও এবং অভিজ্ঞ হলেও হুম এবং তিনি বলতে পারেন এটা হলেও তিনি বলে উঠতে পারেন না। হুম এই যে জায়গাটা, এই যে প্রেডিকামেন্টটা, বাধাটা, হুম এই বাধাটা তিনি কি করে দিচ্ছেন? দেখুন, অনেক ক্ষেত্রে অনেক মা বাবা ওই আধুনিক আলোচনার মধ্যে যেতে পারেন না, সবাই তো পারেন না। সে জায়গাগুলোর ক্ষেত্রে তাদের কোনো মেন্টরের ব্যবস্থা করতে হবে। হুম। হতে পারে গানের টিচার, নাচের টিচার, খেলার কোচ, স্কুলের এমন একজন ম্যাম বা স্যার যারা বন্ধুত্বমূলক সম্পর্কে আছেন, তাদের সাথে যোগাযোগ করুন যে স্যার আমি তো এটা পারি না, কিন্তু ওর মনের মধ্যে মনের গহীনে অনেক বিষয় নিয়ে কৌতূহল হচ্ছে, আপনি কি একটু সময় দিতে পারেন? বিদেশে কিন্তু এই মেন্টরশিপ প্রোগ্রাম ভীষণ ভালোভাবে চালু আছে। মানে একটা ধরা যাক ক্লাস 8-9-এর ছেলে মেয়েদের ক্লাস 12-এর ছেলেমেয়েরা মেন্টরিং করছে। আমাদের এখানে এখন ইঞ্জিনিয়ারিং কলেজেসগুলোতেও মেন্টরশিপ প্রোগ্রাম চালু হয়েছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের ফোর্থ ইয়াররা মেন্টর করছে, সব দিক থেকে। কোনো চাপ এলে না এলে, কোনো অসুবিধে হলে, কোনো অ্যাসাইনমেন্ট টাইমে জমা না দিতে পারলে এই যে একটা চাপ তৈরি হয়, এগুলো হচ্ছে। আমার মনে হয় আস্তে 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 একটা পারিবারিক একটা ধারণা থাকা দরকার যে মেন্টরিংটা খুব ইম্পর্টেন্ট। সবাই সবটা করে উঠতে পারবেন না, কিন্তু তার বলে এই অজানা জিনিসগুলো ভুলভাবে বিকৃতভাবে জানবে, সেটাও ঠিক নয় আর কি।
না, খুব একটা প্রশ্ন কিছু নেই, তবে অনেকে জয়েন করেছেন এবং বাচ্চাদের তথা অভিভাবকদের মোবাইল বা স্ক্রিন আসক্তি কিভাবে কমানো সম্ভব সেটা নিয়ে প্রশ্ন করেছেন সুকুমার গুঁই। মোটামুটি অনেকটাই আলোচনা করেছি আমরা এই হুম, হুম। বিষয়টা নিয়ে। হুম হুম আসলে ওই যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, হুম এইটা ভীষণই জরুরি বিষয়। এবং আরেকটা জিনিস আমার একটু জিজ্ঞেস করতেই ইচ্ছে করছে, যে আমরা ছোটবেলায় সারাদিন যেখানে যাই করি না কেন এসে গল্প করতাম মায়ের সঙ্গে, হুম। বাবার সঙ্গে, হুম ঠাকুমা দাদুর সঙ্গে। হুম। এবং খুব একটা অলিখিত নিয়ম ছিল যে বাড়িতে রাতে খাওয়ার টেবিলে সবাইকে একসঙ্গে হ্যাঁ, থাকতে হবে। অফকোর্স। হুম, সেটা মনে হয় খুব একটা ইতিবাচক অভিভাবকত্বই বটে। একদম অবশ্যই। এটা তো দারুণ ব্যাপার। এবং সত্যি কথা বলতে কি, এইটা এখন ফেরানোর প্রচুর চেষ্টা করা হচ্ছে আর কি। পাশ্চাত্য দেশে এটা কখনোই ছিল না, হুম। ওরা নতুন ভাবে এটাকে তৈরি করছে। আর পূব দিকের দেশগুলোতে ছিল হুম। এবং তারা আরো ভালো করে সেটা মেনটেন করছে। আমরা নয়, পাশ্চাত্য আর প্রাচ্যের মধ্যে মাঝামাঝি জায়গায় পড়ে গেছি। তার ফলে আমাদের কিছু জিনিস লার্ন করেছিলাম, আনলার্ন হয়ে গেছিল, আবার লার্ন করতে হচ্ছে নতুন আর কি। করে। হ্যাঁ, তো এই জায়গাটাতে আবার ওই একসাথে খাওয়ার ব্যাপারটা বলি। আমাদের এখন এরকম টাইম শেডিউলে বাবা মারা কাজ করেন যে তথ্য প্রযুক্তি যবে থেকে এসছে হুম। আমাদের, এবং তথ্য প্রযুক্তিগত যারা মা বাবা, তাদের কিন্তু কাজের একটা বিরাট বড় মানে জোন আছে। তারা হয় শুরু করছেন ভোর 6টা থেকে, time শেষ zone করছেন টা। হয়তো রাত্রি 2টোয়। ক্লায়েন্ট পূব দিকেও আছে, পশ্চিম দিকেও আছে। হুম। তো তার ফলে তাদের কাছে ওই যে ডিনার টাইম, আমাদের একটা কি 9:30 10টায় রাত্রিরে সবাই খেতে বসবো, তাদের তখন কল আরম্ভ হলো তখন। হুম। তাহলে অনেক পরিবারে কিন্তু ব্যাপারটা ভেঙে চুরে যাচ্ছে। তো সেই জায়গাটাতে তারা মানে টেকনিক্যালি পেরে উঠছেন না একসাথে খাওয়া দাওয়া করা। কিন্তু এই এসেন্সটা যদি সোম থেকে শুক্র নাও হয়, উইকেন্ডে তো হতে পারে। উইকেন্ডে কিন্তু এই জায়গাটায় আমরা ভালো করে ব্যবস্থা করতে পারি যাতে আমরা একত্রভাবে সময় কাটাতে পারি, আনন্দ করে সময় কাটাতে পারি। এবং প্রকৃতির কাছে যাওয়া। নেচার ওয়াকিং খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই যে স্কুলের বাচ্চাদের, স্কুল পড়ুয়া বাচ্চাদের তৃতীয় যে জায়গাটা বলতাম ডিফারেন্স, হুম তুমি কিছু বোঝো না তো, হুম ছাড়ো তো, হুম হ্যাঁ আমার বন্ধু বলেছে ইত্যাদি। হুম। এই যে ডিফারেন্স, এটাকে কি করে কমব্যাট করবেন বাবা? বাবা মাদের ক্ষেত্রে এই জায়গাটায় তুমি কিছু বোঝো না, জানো না বলে তোমায় যে কথাটা বলেছে, সেই জায়গাটাতে একটু অ্যানালাইজ করা যে তোমার কি নিজেরও মনে হয় যে ও যেটা বললো সেটা ঠিক। তুমি একটু ভাবো। বন্ধু তখনই যে তোমাকে কমফোর্ট জোন দেবে, সেটা কি তোমার বন্ধুরা করছে? বা অনেক ক্ষেত্রে হতে পারে এই সকল বন্ধুদের একটু বাড়িতে ডাকা, তারা একটু নিজেরাও একটু নিরীক্ষণ করে নিক যে কাদের সাথে মিশছে, কি ধরনের আলোচনা করা হচ্ছে। কিছু কিছু সময় ছেলেমেয়েরা খুব পিয়ার প্রেসারে চলে যায়। এই যে যে টিনেজারের দিকটায় এখন আসছে, বাবা আমাদের বাড়িতে সব ঘরে কিন্তু এসি নেই, আমার বন্ধুদের বাড়িতে এসি আছে, তারা কিন্তু বলছে যে কিরে তোদের সব বাড়িতে সব ঘরে এসি নেই। ইংরেজি মাধ্যম স্কুলে যখন ছেলেমেয়েরা পড়ে অধিকাংশ ক্ষেত্রে সব আলোচনা হয়। সেই ছেলেটিকে তখন বাবা মারা নিশ্চুপ হয়ে যান, তারা নিজেরাও যেন পিয়ার প্রেসারে পড়ে যান। এর বদলে যে বলতে হবে যে আরে আমরা তো স্মার্টার সিটিজেন দেন দেম, কারণ আমরা অ্যাটলিস্ট একটা গ্রিন প্রজেক্টের মধ্যে আছি, ওরা তো তা নয়, তুমি এটা বলতেই পারো। এই যে অ্যাসার্টিভ ওয়েতে উত্তর দেওয়া, সেগুলোতে কিন্তু বাচ্চাদের ওই তাচ্ছিল্য করার ব্যাপারটা বাবা মাকে কমে। বা সত্যি ইন্টারডিপেন্ডেন্ট যে ফেজটা, আমিও তোমার কাছে কিছু জানছি, তুমিও আমার কাছে কিছু জানছো, এই জায়গাটা কিন্তু খুব একটা খারাপও নয়। যেমন অনেক ক্ষেত্রে বাচ্চারা এখন ওয়েল ইনফর্মড অনেক বিষয়, সেক্ষেত্রে পেরেন্টসরা বলতেই পারে আমি কিন্তু এই দিকটা ভালো জানি না, আজকাল কি ধরনের পপ সং হচ্ছে বা কি ধরনের লিরিক্স আসছে, আমাকে একটু শেখাও তো। আমরা যদি ওটা শিখি তবেই ও রবীন্দ্রসঙ্গীত শুনবে, কিন্তু আমাদের আগে টেলর সুইফট শুনতে হবে, তবে ওরা রবীন্দ্রনাথের কাছে যাবে। কুণাল বাবুর প্রশ্নটা নিয়ে আসি। কুণাল চ্যাটার্জি বলেছিলেন হুম এই ছোটবেলা থেকে যেসব বাচ্চারা, বিশেষত এখানে একটা বলেছিলেন যারা দৃষ্টিহীন, হুম হস্টেলে থাকছে, এই হস্টেলে থাকার একটা বিষয়, ছোটবেলা থেকে বিভিন্ন হুম। হস্টেল রয়েছে, স্কুল হুম। নাম করা হুম 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 হস্টেলে আছে, তাদের হুম। বেড়ে ওঠাটা এবং তাদেরকে হ্যান্ডেল করা, বাবা মার কাছ থেকে তারা দূরে থাকছে hostel একদমই time টায়, একদমই। ছুটির সময় আসছেন বা একটা সময় হস্টেল লাইফ শেষ হলো, ক্লাস হুম। 10 শেষ হলো, হুম বাড়িতে আসছেন,
এই যে বাবা মা এই সিচুয়েশনস গুলোতে ছুটির সময় কি করে হ্যান্ডেল করবেন, হস্টেলের সময় গিয়ে অনেক সময় বাবা মা যখন দেখা করছেন কি করে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা? ভীষণ ভালো প্রশ্ন, মানে ভীষণই ভালো প্রশ্ন। কারণ বর্তমান যুগে যে জায়গাটায় সবচেয়ে বড় সমস্যা এইগুলোতে তৈরি হয় সেটা হলো কমিউনিকেশন গ্যাপ, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল বোথ। যখনই কোনো হোস্টেল পড়ুয়া ছেলেমেয়েরা বাড়িতে আসবে লম্বা ছুটিতে, আমার মনে হয় একটা হোমওয়ার্ক বাবা মাদের করে রাখা দরকার। তার আগে একটু হোস্টেল সুপারদের কাছ থেকে একটা ফিডব্যাক নেয়া, ওর জীবন যাপনটা কেমন, কোথায় কোথায় ওর অসুবিধে হচ্ছে, বা কোথায় কোথায় ওর একটু বেশি মাত্রায় স্খলন হচ্ছে বা হচ্ছে না। কিছু পজিটিভ পয়েন্টস, কিছু নেগেটিভ পয়েন্ট যেন একত্রিত হয় একটু খুঁটিয়ে, যাতে ইনফরমেশনটা তাদের কাছে থাকে। এরপর ছেলেটি বা মেয়েটি যখন বাড়িতে আসছে, তাকে প্রথমত আরম্ভ করা হবে অনেক প্রেজিং দিয়ে। এই যে তুমি থাকছো, হোস্টেলে থাকার ব্যাপারটাই তোমার মধ্যে দারুণ সেলফ রিলায়েন্স তৈরি হয়েছে, আমি তো ভাবতেই পারছি না এই কাজগুলো তুমি কি করে করতে পারো। মানে সে তখন আপ্লুত। আপ্লুতর সাথে সাথে এবার কিছু কিছু জায়গায় ফিডব্যাক পাচ্ছি এই স্খলনগুলো হচ্ছে, বরং আমরা এগুলো নিয়ে কি ভাবছো, তুমি তো এত দিক থেকে তোমার স্ট্রেংথ এরিয়া আছে, তুমি কিছু ভাবছো এগুলো নিয়ে কিভাবে কাজ করবে। এই যে একটা ওপেন কমিউনিকেশন, ডায়ালগিং, এগুলো ওদের হেল্প করে। আর খুব ইম্পর্টেন্ট, বাচ্চাকে অবজার্ভ করা। আমরা একটা সনাতন ডায়ালগিং এর মধ্যে চলে যাই, কিন্তু যে বাচ্চাটি এবার হোস্টেল ছেড়ে বাড়িতে থাকবে এবং এরপর আবার কলেজে টলেজে যাবে, এরম একটা ফেজ, এই সময়েও কিন্তু অবজারভেশন দরকার। অবজারভেশনে দেখতে হবে যে তার জীবন যাপনটা কিরকম হয়ে দাঁড়িয়েছে। হয়তো সে একটু দেরিতে ঘুমানো অভ্যেস তৈরি হয়েছে, তা আমরা ছট করে তো নিয়ম চেঞ্জ করতে পারি না। যদি করতেই হয় খুব স্লো প্রোগ্রেসে এগোতে হবে, যে আমাদের তো বাড়িতে আমরা এই নিয়মে অভ্যস্ত ছিলাম বাবা, তুই যদি একটু আগে খেয়ে নিস তাহলে সুবিধে হয়, আর কি আমার একটু হেল্প হয়। বুঝিয়ে বলা। হ্যাঁ, আমাদের একটু হেল্প দরকার এই ক্ষেত্রে, এই ব্যাপারগুলো খুব দরকার। তাহলে আস্তে আস্তে ওরও একটু তো সময় দিতে হবে ফ্যামিলির সাথেও অ্যাডজাস্ট করার। জেনারেলি একবার হোস্টেলে থাকতে শুরু করলে একটা যে নিজস্ব স্পেস পায় বাচ্চারা, সেটা খুব একটা ছাড়তে চায় না, তারা তাই বেশি দিন থাকতেও চায় না। তাই বাড়িতে একদম যেন হেলিকপ্টার প্যারেন্টিং না করা হয়, বাড়িতে একটু হোভারিং বন্ধ কম করে তাদের একটু আলাদা স্পেস দেওয়া উচিত। এটা ভীষণ প্রয়োজনীয়। ফোনে একজন আছেন, নমস্কার। হ্যালো। Hello? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে বলুন। পাচ্ছি। কে বলছেন? কোনোভাবে হয়তো লাইনের গন্ডগোল হচ্ছে, বা যারা মোবাইল থেকে ফোন করছেন, এটা আমরা সবসময় বলে থাকি যে যেহেতু টাওয়ার লোকেশন নিয়ে একটু সমস্যা হয়, একটু দেখে নেবেন যেন আপনি যে জায়গাটা আছেন সেখানে টাওয়ারটা ঠিক থাকে। আমরা এবার একটু বড়দের দিকে যাই, কারণ ঘড়ি কাটা বলছে 10:36। তো বড় মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডের যেসব ছেলে মেয়েরা, এই জায়গাটাও একটা বহুত চ্যালেঞ্জিং পিরিয়ড ভীষণ। তাদের নিজেদের কাছে। প্রথমত কেরিয়ার তৈরির প্রথম ধাপ, একদম। দ্বিতীয়ত আপনি শুরুতে একটা কথা বলছিলেন টিউশনটা একটু কমুক না, কিন্তু সব বিষয় পড়তে হয়, নাহলে নম্বরগুলো উঠবে না। উঠবে না। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, কলকাতা মফস্বলের তথাকথিত নামী স্কুলগুলোতে ক্লাস টিচাররা, উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য টিচার্স, ক্লাস টিচাররা গার্জিয়ানকে বলছেন আপনার ছেলে বা আপনার মেয়ে ইংরাজিতে 100-তে 82 পেয়েছে। প্রথম শব্দটা যেটা ব্যবহার করছেন সেটা হচ্ছে প্রিক্যারিয়াস রেজাল্ট করেছেন। এটা আমার এক কলিগ ভাই, তিনি বলছেন প্রথম শব্দটায় ঘাবড়ে গেছি আমরা, আমি এবং আমার স্ত্রী। প্রিক্যারিয়াস রেজাল্ট, আমরা বললাম কি হয়েছে, ফেলটেল করলো কিনা। তারপরে বলছেন 82 পেয়েছে। অত্যন্ত ঠান্ডা মাথার ছেলে, সে বলেছিল ম্যাডাম আমি ইংরেজিতে নিজেই কোনোদিন 82 পাইনি। কিন্তু সে ঠান্ডা মাথার ছেলে বলে এটা কাউন্টার করতে পেরেছিল, অধিকাংশ গার্জেন পারবেন। এই যে একটা প্রচন্ড চাপ, এটা কিন্তু 12-13 বাচ্চাদের, তাদের গার্জিয়ানদের চাপ, এবং তৃতীয় একটা বিশ্ব থেকে আসছে, যে একদম বিশ্বটা স্কুল বিশ্ব। একদম একদম। কি করবেন গার্জিয়ানরা? কিছু জিনিস ইগনোর করতে হবে, স্পেসিফিক্যালি স্কুল ফিডব্যাকে যেগুলো নেওয়ার,
যেমন ক্লাসের কোনো গন্ডগোল করেছে কিনা, ভ্যালু সিস্টেমে কোনো সমস্যা হয়েছে কিনা, ডিসরেসপেক্ট করেছে কিনা টিচারকে, হুম। এই ব্যাপারগুলো খুব জরুরি। এগুলোকে সিরিয়াসলি নেওয়া প্রয়োজন। এবং তোমার দ্বারা আর কিছু হবে না বা ও কিন্তু কিছুই করতে পারবে না, এই যে কথাগুলো, এগুলোকে আমার মনে হয় কাঁচি দিয়ে গজগজ করে কেটে দেওয়া উচিত। কিছু জিনিসকে আমাদের বাদ দিতেই হবে, কারণ প্রত্যেকটা বাচ্চার এক্সিকিউশন টাইম এক এক সময়। কেউ ওই টেস্ট হ্যানা ত্যানা টিউশন সব নিয়ে পড়তে পারে না, অনেকটা ব্লক টাইম যখন সে পায় তখন অনেকটা সুন্দর করে পড়ে এক্সিকিউট করতে পারে। সেই বিলিভটা রাখতে হবে, সেই ট্রাস্টটা রাখতে হবে এবং সেই এনার্জিটা রাখতে হবে যে ওকে এই জায়গাটাতে এগিয়ে দিতে হবে। যে স্কুল টিচার বলছে বলুক, ওই এডিসনের মায়ের মতন আর কি। হুম। আমরা কিন্তু জানি তুমি ভালো করবে, খালি একটু এইভাবে চলো। এইভাবে কিন্তু ওদের চাপটাকে ব্যালেন্স করতে হবে, এটা প্রয়োজন। এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন কাকিনাড়া থেকে। সংঘমিত্রা ঘোষ লিখেছেন, অন্তর্মুখী বাচ্চারা কিভাবে বাবা মার কাছে মনের সব কথা শেয়ার করবে, একটু জানালে অভিভাবকরা উপকৃত হবেন। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। প্রাইভেট চিলড্রেন প্রচুর এখন মনের মধ্যে এক গাদা কষ্ট জমিয়ে রাখে, বলতে পারে না। এই জায়গাটাতে দাঁড়িয়ে প্রথমত দেখতে হবে যে কিছু সিমটম আছে বাচ্চাদের ক্ষেত্রে। তারা যারা একটু প্রাইভেট, তাদের অবজারভেশন পাওয়ার কিন্তু সাংঘাতিক, তারা এক্সপ্রেস করতে পারে না। প্রথম জিনিসটা যেটা বাবা মাদের বন্ধ করতে হবে, আগে ওকে বিশ্বাস দিতে হবে যে আমরা সত্যিই তোমার পাশে আছি, সেটা যে ট্যাগিং। ও ভীষণ লাজুক, এই যে লাজুক হওয়াটা যেন একটা বড় অপরাধ, বা লাজুক কথাটাই বা বলবো কেন, ও একটু অন্তর্মুখী মানুষ, ও অবজারভেশন বেশি, কথা বলতে বেশি ভালোবাসে না। হোয়াটস দ্য বিগ ডিল ইন ইট? সুতরাং এই জায়গাটাতে যদি কেউ বলে বহির্বিশ্বের যে তোমার ছেলে লাজুক না, হ্যাঁ একটু প্রাইভেটও, মানে খুব ওয়েল ম্যানেজড এবং খুব সেলফ কম্পোজড প্রাইভেট পার্সন, যদি এইটাকে গ্লোরিফাই করা হয় বা বাচ্চার বাবা মা এটাকে ট্যাগ না করে বরং একটা স্টেটমেন্ট দেন, প্রথমেই বাচ্চা একটু আশ্বস্ত হয়। দ্বিতীয়ত, অন্তর্মুখী যে সকল বাচ্চারা, তাদের বাবা মাদের একটা খুব প্রেশার থাকে। একটা পিকনিকে গেছে, সব বাচ্চারা নাচ গান করছে, তুমি আবৃত্তি বলো, জানো তো একা একা কত কি বলো, বলো বলো। আরে তাদের তো ভয় ওটায়, সে বলবে কি করে? তাদের কোনো পারমিশন না নিয়ে একদম খোলা ময়দানে নামিয়ে দেয়া হয়, এতে তারা আরো মানে ভয় পেয়ে যায়। আগে এই আর একটা জায়গা থেকেও আগে নিশ্চিত করতে হবে, একটু আলাদা ডেকে বলা, আমি জানি তোমার অসুবিধা হয়, কিন্তু তুমি কি বলবে এই কবিতাটা, নাহলে ছেড়ে দাও। এই যে একটা এমপ্যাথেটিক্যাল মোড়ক, এটা খুব প্রয়োজন। তাকে আস্তে আস্তে ওপেন আপ করতে, না না আমি এখন বলবো না, আমি বরং পরে বলবো, ঠিক আছে, সেটাই অ্যানাউন্স করা যে হ্যাঁ পরে বলবেও। যত বেশি এগুলো শো করব অন্তর্মুখী বলে আলাদা ট্যাগ না করে, তত ও আস্তে আস্তে ওপেন আপ করবে ছোট ছোট বিষয়। যেমন সিকিউরিটি চেক আপ হয়, সেরকম একটা নিরাপত্তার বলয় তৈরি করা বাচ্চার মধ্যে, যে তুমি নিশ্চিত এবং নির্ভর, তোমার মতন হাজারো একজন অন্তর্মুখী মানুষ, এটাই খুব স্বাভাবিক। ফোনে কি আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, পায়েল ব্যানার্জি বলছি, দেখুড়ি আছি। একটু জোরে পায়েল। হ্যাঁ 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 পায়েল বলুন। হ্যাঁ পায়েল বলছিলাম। হ্যাঁ বলছি যে বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, মানে আমাদের এখানে রয়েছে, সেটা বিশেষ করতে যে একদিকেই তো মানে এখনকার যুগে তো বুঝতেই পারছেন, মানে বাবা মারা তো মাঠ ঘাটও নেই আর মাঠে ঘাটে খেলতেও পারছে না, মানে পুরোপুরি ফোন নিয়েই বসিয়ে দিচ্ছে। মানে এটা একটা গার্জিয়ানদের বেশি ব্যাধাবিত হয়ে গেছে আর কি বাচ্চাদের থেকে। এবার মেন ব্যাপার হচ্ছে কিছু কিছু বাচ্চারা যেটা প্রবলেম, মানে যারা একটু বেশি ইন্ট্রোভার্ট হচ্ছে, মানে আছে তো এরকম শিশুরা, তো তারা হয়তো কিছু এক্সপ্রেস করতে পারছে না। তো কিছু গার্জিয়ানকে আমি মানে এখনো দেখা যাচ্ছে, আমি যাদেরকে অ্যাকচুয়ালি পড়াতেও যাই তাদের মধ্যেও দেখি যে তাদেরকে সেই ইন্ট্রোভার্টের মধ্যে এমনভাবে প্রেশারাইজ করছে, মানে বাচ্চাটা যেন আরো নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারে বাচ্চাদেরকে কিভাবে ট্রিট করলে ওরা গার্জিয়ানদের সাথে কি হবে যদি বলেন। ভালো প্রশ্ন। যে আলোচনাটা করছিলাম আমরা, এই যে ট্যাগ করে দেওয়া, তাকে চিহ্নিতকরণ, তুমি একদম ইন্ট্রোভার্ট, তোমার কিচ্ছু হবে না সমাজে, তুমি কারোর সাথে মিশতে পারবে না, একাই থাকবে,
এই জায়গাগুলোকে আগে বন্ধ করা, এগুলো হচ্ছে আচরণগত ব্যাপার হুম। হচ্ছে আমাদের। সেকেন্ডলি, ছোট ছোট গ্রুপে তাকে মিশতে পাঠানো, কমফোর্টেবল গ্রুপে। যে বাচ্চা অন্তর্মুখী সে বাইরে গিয়ে খেলতে যেতে চাইবে না, হুম। কিন্তু তার বাড়িতে যদি একটি শান্ত নিরীহ বাচ্চা আসে সে কিন্তু খেলবে। তাহলে ইনিশিয়ালি সেই রকম ইন্টারাকশনটা করানো দরকার। আস্তে আস্তে সে যখন সঙ্গীর মজাটা পাবে তখন কিন্তু তাকে গ্রুপ অ্যাক্টিভিটিগুলোতে দেওয়া উচিত। গ্রুপ অ্যাক্টিভিটিস ম্যান্ডেটারি। গ্রুপ অ্যাক্টিভিটিস ম্যান্ডেটারি ফর ফেজ 1, ফেজ 2, ফেজ 3 চিলড্রেন। মানে এটা না হলে যে হরমোনসগুলো বেরোয় আমাদের, সেরোটনিন, এন্ডরফিন, যেগুলো ইনার হ্যাপিনেসটাকে বজায় রাখে। আমরা যখন ফেলিয়ার ম্যানেজমেন্টের কথা বলছিলাম, আমরা বলছিলাম যে ইনার হ্যাপিনেস, জীবনকে ভালোবাসা যদি না থাকে তাহলে তো লড়তেই পারবে না জীবনের সমস্যা নিয়ে। জীবনকে বাঁচাতে হবে সমস্যা থেকে, এই চিন্তাটাই আসবে না। তার জন্য পজিটিভ হরমোন চাই, আনন্দময় একটা মন চাই। সেগুলো কে দেবে? এমনি তো হবে না। এটা খুব জরুরি বিষয়। ফোন আছে। নমস্কার। নমস্কার, হ্যাঁ, নমস্কার। বলুন। আহ, সবাইকে নমস্কার জানাই। কে বলছেন, কোথা থেকে? বেলুড়ের থেকে বলুন। মজুমদার আচ্ছা, বলুন। বলছি, আমরা কিন্তু মানে আমার ঠাকুমা বলো, পিসি, দাদু সবাইকে নিয়ে আমরা পরিবার একসঙ্গে, আমরা আমার জেঠিমা, জেঠু সবাইকে নিয়ে আমরা একসঙ্গে থাকতাম। আমরা ভালো ছিলাম। এখন এখন আমার ছেলে এখনো তাও ঠাকুমা পেয়েছে, দাদু পেয়েছে, পিসি পেয়েছে, তাদের সঙ্গে মেলামেশা, খাওয়া দাওয়া, কিন্তু তাদের মোবাইল হাতে দেওয়া হয়নি। এখনকার বাচ্চাদের হাতে মোবাইল না দিলে তারা কান্নাকাটি করে, খাবে না এই। আর এখন পরিবার হয়ে গেছে ছোট, এখন বাচ্চা এখন ঘরে, তারা খেলাধুলা করবে কি করে? তাদের তো বেরোতেই দিচ্ছে না তাদের। আপনার প্রশ্নটা কি লক্ষ্মীদি? হ্যাঁ, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা বলছি যে আজকাল যে বাচ্চারা তাদের খেলাধুলা তো করতে দিচ্ছে না, ওর জন্য শরীর খারাপ বেশি হচ্ছে বাচ্চাদের। সেটা তো আপনার স্টেটমেন্ট হলো। আর আপনার ছেলেকে মোবাইল দেওয়ার সুযোগ ছিল না, কারণ তখন মোবাইল আসেন। হ্যাঁ, এটা ঘটনা, খেলার সুযোগ পাচ্ছে না, সেটা তো আমাদের অতিথি তিনি বলছিলেনই। দেবনারায়ণ বিশ্বাস ফেসবুকে প্রশ্ন করেছেন। প্রথমে বলেছেন খুব সুন্দর আলোচনা হচ্ছে, তারপর বলছেন সর্বত্রই আজকাল বাচ্চাদের বই পড়াতে কেমন যেন অনীহা দেখা যাচ্ছে। কোনো ক্রমে যদি সিলেবাসের বই পড়ানোও গেল, কিন্তু কিছুতেই পাঠ্য বইয়ের বাইরের বই হাতে ধরানো যাচ্ছে না। কিভাবে বাচ্চাদের বইয়ের নেশা ধরানো যায় একটু জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আমরা বাড়িতে বই পড়ছি তো সবাই বড়রা, এইটা তো ভীষণ জরুরি। এই যে বইমেলায় এত ভিড়, সবাই বই কিনলে, আমি জানি না কতজন পড়বে, পড়লে ভীষণ ভালো। কিন্তু আসল কথা হলো আমাদের নিজেদেরও একটু বই পড়ার গতিটা বাড়াতে হবে। একটা বাড়িতে অফকোর্স 10 মিনিট বা 15 মিনিটের জন্য বিফোর বেড টাইম রিডিং, এই স্ট্রাকচারটা শুরু করা খুব দরকার। যারা এখন সবে পেরেন্ট হয়েছেন, যাদের বাচ্চারা একেবারে কচি, তাদের জন্য বলছি যে বেড টাইম রিডিং ইন্ট্রোডিউস করুন। সে সুকুমার রায় থেকে শুরু হতে পারে। একদম ছোটবেলায় যেরকম আমরা পড়তাম, আমাদের তখন রুশ বিপ্লব, গল্প বলতাম, হ্যাঁ পড়তাম, তেনা পড়তাম, একদম বেড টাইম রিডিং। আবার বলছি না, আমরা আবার মানে পুরোনো সাইকেলে ফিরে যাচ্ছি। যারা একটু টিনেজারের দিকে গেছেন তাদের কিন্তু এখন দারুণ দারুণ ইন্টারেস্টিং বই সমস্ত বই, সত্যি কথাই, এবং এখনকার সময়ের উপযোগী বই। এবং সেই বইগুলো এখন আবার পড়ে না বলে মানে ওই অডিও বুক হিসাবেও এসছে, তাই শুনুক। এখন আস্তে আস্তে শোনাটা প্র্যাকটিস করলে লেখাটাও পড়তে ইচ্ছে করবে। বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ ক্লাব এখন তৈরি হয়েছে, সে সকল ক্লাবেও যদি জয়েন করে বাচ্চারা, সেগুলোতে অনেক তথ্যের আদান প্রদান হয়, কথোপকথন হয়। প্রচুর এই ধরনের গ্রুপও আছে যেখানে তারা অনেক ইনিশিয়েটিভ নিতে পারেন। সেরকম ভাবে বই পড়ানো যায়, সেটাতে আমাদেরও বাড়িতে একটা বই পড়ার এবং খুব ইন্টারেস্টিং একটা মানে তথ্য দিতে পারি। সেটা হচ্ছে এই মিড এজ গ্রুপের 6 থেকে 11 বছর বয়স, তাদের মধ্যে দেখবেন যে ওই মানে ফোন, ল্যাপটপে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর একটা শখ থাকে। তাদের একটা টাস্ক দেয়া হোক মাসে একটা করে, যে তুমি একটা বই পড়ো, বইটা পড়ে যেটা বুঝলে তার উপর 5টা স্লাইড বানাও। দারুণ। এবং আমরা সেটা সিনেমার মতন বাড়িতে দেখবো, তুমি শোটা সবাই মিলে অ্যারেঞ্জ করবে।
এই যে একটা সিনপসিস করে একটা জিনিস বানানো, ইনফরমেশন সার্চ, অ্যানালিসিস অ্যান্ড এক্সিকিউশন, এগুলো একটা বাচ্চার অনেক কটা দিক এগিয়ে দিতে পারে। একটা যে দিক হচ্ছে যে এই যে বিভিন্ন বই পড়া বা বিভিন্ন জনের সঙ্গে মেশা, সেখান থেকে একটা ফ্যান্টাসির জগৎ তৈরি করা, যেটা আমরা ছোটবেলায় এটা ওটা চাঁদ মামা ইত্যাদি পড়তে পড়তে অনেক কিছু নিজেরাও লিখে ফেলতাম। কিন্তু এখন লিখতে পারছে না, কারণ অন্য কিছু পড়ছে না। আর লিখতে গেলে ভাবছে এআই আছে, আমি একটা চ্যাট জিপিটি খুলবো, গল্প নেমে যাবে। ওই তো অনলাইন হ্যাঁ, টিউশন পড়তে পড়তে ওটা করছে আজকাল বাচ্চারা, আমরা শুনতে পাচ্ছি। হোমওয়ার্ক হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, কেন নেব না সুবিধাটা? তার ফলে ক্রিয়েটিভ মাইন্ডটা তৈরি হচ্ছে না। তার জন্য ভাবতে হবে, ভাবার সময়টা দেয়া খুব দরকার। ফোনে কি আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। ৮ ঘন্টার সংবাদ বিরতি হবে ভাবিনি, তাই মাঝখানে মনে হচ্ছিল অনেকটা মিস করে গেলাম। জানি না আমার প্রশ্নগুলো অলরেডি কাভার্ড হয়েছে কিনা, বলুন। তাও জিজ্ঞাসাটা হলো, একটা জিনিস আমি ভাইপো ভাইজিদের মধ্যে, ভাগ্নিদের মধ্যে লক্ষ্য করছি, সম্প্রতি অস্ট্রেলিয়াতে ১৬ বছরের থেকে নিচে যারা, তাদের জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি ব্যান করার যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা দেখছি এদের মধ্যে প্রচন্ড ভাবে, মানে একদম দাবানলের মতন খবরটা ছড়িয়েছে, এবং এরা নিজেদের মধ্যে সবসময় এটা নিয়ে কথা বলছে এবং আমাকেও জিজ্ঞেস করছে যে সাহেব মামা, আমাদের এখানে এরকম হবে না তো? এবং এই যে একটা অ্যাংজাইটি, যে এই জিনিসটা আমার জীবনের অঙ্গ, এইটা যদি হঠাৎ বাদ চলে যায়, ঠিক যে সময় ভারতে টিকটক ব্যান্ড হয়েছিল বা পাবজি গেমিং ব্যান্ড হয়েছিল, তখনও আমি এদের মধ্যে ঠিক এইরকম অ্যাংজাইটিটা লক্ষ্য করেছিলাম যে এর বিকল্প কি হবে, এই যে ভ্যাকিউমটা তৈরি হবে। যদি আমি কাকতালীয় ভাবে বলছি, এইরকম সিচুয়েশন হলে তখন আমাদের অভিভাবক হিসেবে কি করণীয়, এবং তাদের সেই অ্যাংজাইটিটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, এইটা একটা। আর দ্বিতীয় হচ্ছে, যেহেতু আপনারা এখন বয়ঃসন্ধির দিকের চেষ্টায় রয়েছি। বাচ্চাদের নিয়ে কথা বলা শুরু করলেন, এই যে হরমোনাল চেঞ্জগুলো হওয়ার ফলে যে কিছু অ্যাটিটিউড পাল্টায়, আমি যেমন এটা লক্ষ্য করছি, বাড়ির যে পোষা জীব রয়েছেন তাদের প্রতি ছোটবেলাতে যে আসক্তি বা যে অ্যাটাচমেন্টটা ছিল, সেইটা তখন আস্তে আস্তে দেখি তাদের প্রতি একটা বিরক্তি, বা তাদের আগে যেরকম হয়তো পায়ের কাছে এসে ঘুরঘুর করতো, তখন যেরকম আনন্দে কোলে তুলে নিত, সেই একই সন্তান হয়তো 4 বছর বাদে দেখছি সে পায়ের কাছে এলে আনন্দে তাকে লাথি মারছে, যেটা আগে কখনো হয়নি। এই ধরনের যে চেঞ্জগুলো হয় অ্যাটিটিউডনাল, এইটাকে আমি খুব, মানে অশান্তি না করে, মাথা ঠান্ডা করে কিভাবে এগুলোকে কমব্যাট করব। এবং একটা জিনিস অবশ্যই অ্যাড করতে চাই, সরি একটু দীর্ঘায়িত হচ্ছে, যেটা তথাকথিত ভাবে মানে ফরবিডেন, মানে যেমন ধরুন হয়তো কোনো একটা খাবার জিনিস যেটা ধার্মিক কারণে বা অন্য কারণে বাড়িতে রান্না হয় না বা খাওয়া হয় না, যে আমি সেইটা খাবো, সেটা বাইরে গিয়ে ট্রাই আউট করবো বা সেইটা খাবো, এই জিনিসগুলোকে খুব মাথা ঠান্ডা করে কিভাবে আমি ট্যাকেল করব। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সাহেব মিত্রফল বললেন তিনটি ভালো প্রশ্ন। তিনটি ভালো প্রশ্নের মধ্যে যে প্রথম প্রশ্নটি, যে হঠাৎ যদি আমাদের 16 বছরের নিচের বাচ্চাদের সোশ্যাল মিডিয়া ব্যান্ড হয়ে যায়, হতেই পারে, এক রাত্রির মধ্যে হতে পারে। এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে তাদের যে একটা অস্তিত্ব ছিল, আইডেন্টিটি, এত লাইক, এত ফলোয়ার্স, এক নিমেষে ঝুপ করে বন্ধ হয়ে যাবে। অপেক্ষা করতে হবে কবে 17তে পড়বো, আবার তারা আসবে। এটা কঠিন। এই সময়টাতে বাবা মাকে খুব এমপ্যাথেটিক্যালি পাশে থাকতে হবে। ঠিক হয়েছে, বেশ হয়েছে, এগুলো যত বলা, তত ওরা একদম আক্রান্ত হয়ে পড়বে। তো পাশে থাকা, ভ্যালিডেট করা, ভীষণ কষ্ট হচ্ছে জানি, কি করা যায় ভাবো। মানে আমাদের যে এত বন্ধুত্বের যে গ্রুপ তৈরি হলো, কারুর সাথে তো তোমার ফিজিক্যাল বন্ধুত্বও আছে, ফোন নাম্বারও আছে। লেটস মেক আ অ্যাকচুয়াল গ্রুপ দিস টাইম। চলো একটা কোথাও তোমরা ট্রেক করতে যাও। এই যে বিভিন্ন ক্লাবস আছে যারা ট্রেকিং করায়, যারা বিভিন্ন ধরনের অন্যান্য আউটডোরে নিয়ে যায়, এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলোতে প্ল্যান করে বসতে হবে আস্তে আস্তে। বিভিন্ন ধরনের স্কিল সেট আপগ্রেড করো, বিভিন্ন ভাষা শেখো, বিভিন্ন হাতের কাজের বিভিন্ন কোর্সেস হয়, এখন অনলাইনের কাজ হয় অনেক কিছু, সেগুলোতে তো কোনো ব্যান নেই। সেগুলোতে করতে আরম্ভ করে কিছুটা সময় কাটিয়ে দাও। এই করতে করতে কাজগুলো ওদের মধ্যে একটা পজিটিভ ফিলিং তৈরি হবে।
তো সেইটা আমার মনে হয় আমাদের এইভাবেই হ্যান্ডেল করতে হবে, আর কিছু করণীয় নেই সেক্ষেত্রে। এবারে পরের যে দুটো বিষয় ছিল ওনার, একেবারে শেষের কথাটিও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই যেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রে আর কি, হুম, অনেক সময় অনেক পরিবারে থাকে, বিশেষ করে দেখুন আমাদের অনেক হিন্দু পরিবারে থাকে যে বাড়িতে কোনো গৃহদেবতা ইত্যাদি থাকলে সে বাড়িতে এই মাংস হয় না, হয় না হয় না, ইত্যাদি। কিন্তু ওটা আমি খাবো, হুম, বাবা মারা কি করবে? হ্যাঁ, এই জায়গাটাতে একটা ফ্যামিলি রিচুয়ালের ব্যাপারটা আলোচনা করা খুব প্রয়োজন। কারণ লিভ অ্যান্ড লেট লিভ, হুম তুমি খাবো এটা বলতেই পারো, হয়তো তোমার 18 বছরের পর তুমি যখন অ্যাডাল্টহুড পাবে তুমি একটা কিছু করতেই পারো, কিন্তু যারা এই ব্যাপারটায় বিশ্বাসী তাদের আঘাত দেওয়ার কোনো অধিকার তোমার নেই। তাই জন্য বাড়ির মধ্যে এই আলোচনাটা যতটা কম হয় ততটা ভালো। যদি কিছু করো সেটা যদি আমরা জানতে পারি, আমাদের কাছে খুব হার্ট হবে। আমার মনে হয় আমরা এইটুকু এমপ্যাথেটিক রিলেশনশিপ মেনটেন করব। এই কোর্টে বলটা ওদের ওপর ছেড়ে দেওয়া, এবার ওরা কি করবে ভাবা হুম যায়। সেটাও যেরকম। আর দ্বিতীয় প্রশ্নটি যেটা উনি পেট করলেন, সংক্রান্ত। পেট সংক্রান্ত, টিনেজাররা আসলে খুব স্ট্রেসে থাকে, হুম তাদের অনেক কটা স্ট্রেসার্স আছে। তারা বুঝতে পারে তাদের বাবা মারা তাকিয়ে আছে, তাদের ভবিষ্যৎ কিরকম হবে তার দিকে। পাশের বাড়ির ফুল পিসির ছেলে এই হয়ে গেল, ওই হয়ে গেল, না বললেও এই একটা স্ট্রেসার। টিচার্সদের থেকে স্ট্রেসার্স, যেটা এক্ষুনি 82 পেয়েছে মাত্র, হুম এরকম স্ট্রেসার। তার সাথে থাকে বিশেষ সম্পর্কজনিত স্ট্রেসার। হুম আমার কোনো বিশেষ বন্ধু নেই, তার স্ট্রেসার, অনেক কিছু। এবং পড়া জমে যাচ্ছে এতগুলোর মধ্যে না, তার আর আলাদা করে পোষ্যটির প্রতি বিশেষ ভালোবাসাটা আর থাকে না। তখন মনে হয় যে আমার নিজের সমস্যা মেটাতে পারছি না, একে এখনো গুড়গুড় করছে। এটা আমাদের ক্ষেত্রেও হয় কত সময়। হয়। যখনই এরকম সিমটম গুলো দেখবো তার মানে সে স্ট্রেসে আছে। তাকে বলতে হবে তোমার মনে হয় খুব চাপ চলছে, এসো একটু কথা বলি, একটু আরাম করে বসো। অ্যাটেনশনটা আর একটু বেশি করে দিতে হবে তার। পাশে থাকা, স্পর্শ করা, অক্সিটোসিনটাকে বাড়ানো দরকার। অমৃতা ব্যানার্জি ফেসবুকে প্রশ্ন করেছেন, এখন প্রি প্রাইমারি বাচ্চাদের সিলেবাস এত হিউজ যে ওদের ছোট্ট মাথায় ঢোকাতে গিয়ে নিজেরাই আমরা চাপে পড়ে যাচ্ছি। হ্যাঁ, এইগুলো আছে, প্রি প্রাইমারিতেও আছে, চেষ্টা করা হয় অনেক রকম ভাবে, কিন্তু কাজটা হয়ে ওঠে না সেভাবে। সেক্ষেত্রে ওদের ব্যালেন্সড লাইফস্টাইল দেয়া দরকার, যাতে যেটুকু পড়ছে সেটুকুতে অনেকটা মাথায় যাতে ঢোকাতে পারে অ্যাটলিস্ট। যেমন পড়াশোনার আগেই ঠিক রুটিনটা এখন কিরম জানেন তো, দুপুরবেলা এতটা ঘুমোচ্ছে, দুপুরবেলা উঠে পড়তে বসিয়ে দিচ্ছে, খেলা করে পড়তে বসবে প্রি প্রাইমারিরা, এটা ম্যান্ডেটরি। তাহলে পড়ার মধ্যে যেটুকু পড়ছে তাড়াতাড়ি মাথায় ঢুকবে। লেখার হ্যাবিটটা ছোট্ট থেকে শুরু হয়ে যাচ্ছে, সেটা ওদের চাপও পড়ছে। আস্তে আস্তে ক্রেয়নে লেখালে লেখার চাপটা কম পড়বে, একদম পিন পয়েন্টেড পেন্সিলে লেখালে খুব অসুবিধে। এগুলো আমার মনে হয় আস্তে আস্তে বাড়িতে ইমপ্লিমেন্ট করতে পারলে পড়াশোনাটা অতটাও কষ্টদায়ক ওদের কাছে হবে না। আজকের অনুষ্ঠানের শেষ ফোন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হরিণঘাটের বড়জাগুলি জেলা নদীয়াতে সমীর দাস বলছি। বলুন। আমি ম্যাডামকে আমার একটি প্রশ্ন হচ্ছে যে ধরুন আমার এখানেই চোখে পড়ছে, অনেক চোখে পড়ছে যে ধরুন একটি বাচ্চা, তার উপর একটা প্রচন্ড মানসিকভাবে প্রেশার সৃষ্টি করছে তার বাড়ির গার্জিয়ান, যে তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, অমুকের ছেলেটা এত দূর পৌঁছে গেছে, তুমি ঠিকভাবে পড়াশোনায় মনোযোগ নেই, সবসময় তোমার খেলাধুলা, নাচ গান এইসব নিয়ে মেতে রয়েছে। এইভাবে একটা প্রেশার সৃষ্টি করা হচ্ছে সেই বাচ্চাটাকে। তা আমি প্রশ্ন করছি যে এমনও তো হতে পারে যে বাচ্চাটা হয়তো ভালোভাবে হয়তো ডাক্তার হতে পারবে না বা ইঞ্জিনিয়ার হতে পারবে না, কিন্তু সে খেলাধুলার জগৎ থেকে ভালো একটা প্রতিষ্ঠিত হতে পারে, বা কৃষি জগৎ থেকে সে একটা ভালো প্রতিষ্ঠিত হতে পারে। গার্জেন যেভাবে ধরুন ওই বাচ্চাটাকে প্রেশার, আপনার প্রশ্নটা স্পেসিফিক করুন সমীর বাবু। মানে বাচ্চাটা তার ইচ্ছার উপরে তাকে ছেড়ে দেওয়া উচিত, নাকি গার্জেন যেভাবে চাপ সৃষ্টি করছে সেটা করা উচিত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু আমার এটার উত্তর খুবই সংক্ষিপ্ত। সেটা হলো, এই যে ধরনের একটা ধারণা বাবা মাদের হচ্ছে, এইটার থেকে বেরিয়ে আসতে হবে। পজিটিভ প্যারেন্টিং এর লাস্ট কথাটা বলে দিই। পজিটিভ প্যারেন্টিং এর কথা হলো ছোট ছোট মাইলস্টোন কভার করতে শেখানো। তারা যেন, অভিভাবকেরা নিজেরাও খুব ছোট মাইলস্টোন দেখে দেখে চলেন। এখন যদি সে বাচ্চা ক্লাস 2-তে পড়ে, সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না ভেবে
2 থেকে কিভাবে 3-তে উঠবে আনন্দ করে সব পাঠ্যক্রমের জিনিসগুলো পড়ে সেদিকে একটু ফোকাস করুন। সে যেন মনের আনন্দে থাকে, তার কল্পনার জগৎ থাকে, শুধু এইটুকু ফোকাসই যথেষ্ট। কারণ জীবন এমনিতেই খুব আনপ্রেডিক্টেবল, আর আমাদের অতও ক্ষমতা নেই সবটার দর্শনটা এক্ষুনি বোঝার। ঠিক 2 মিনিট আপনাকে আর ধরে রাখতে পারবো। আমরা এই গোটা অনুষ্ঠানটাতে যা আলোচনা করলাম, বা অনেকটা বিষয় হয়তো আলোচনা করা গেল না, কিন্তু আমরা যদি আপনাকে এভাবে বলি যে 1 2 3 4 5 করে পজিটিভ প্যারেন্টিং, ইতিবাচক অভিভাবকত্বের পয়েন্টগুলো একেবারে সেই যাকে আমরা বুলেট পয়েন্ট আমি সেটাই বলবো। ফার্স্টলি প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো একটা রেসপেক্টফুল কমিউনিকেশন বাচ্চা এবং অভিভাবকদের মধ্যে থাকা দরকার। দ্বিতীয়ত, বাড়ির পরিবেশে অত্যন্ত বেশি পরিমাণে কনফ্লিক্ট যদি থাকে পেরেন্টসদের, সেটাকে বন্ধ করা ইমিডিয়েটলি দরকার, যেটা বাচ্চাদের খুব চিন্তার কারণ হয়ে, যেটা 2। 3 নম্বর হচ্ছে ব্যালেন্সড লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে খেলাধুলো ম্যান্ডেটারি, পাড়ায় খেলা হয় না তো কি হয়েছে, পাড়ায় স্পোর্টস একাডেমি অনেক তৈরি হয়েছে, সেখানে ভর্তি হোক। নাম্বার 4, পড়াশুনোর মধ্যে নির্দিষ্ট সময় তৈরি করে দিতে হবে, যেটা পড়াশোনার সময়ই, তার আগে পরে এন্টারটেনমেন্ট চলবে, কিন্তু পড়াশুনোর সময়ের মধ্যে নয়। সেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেলফ স্টাডির পরিমাণ বাড়াতে হবে। 5th পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বাড়ির ভ্যালু সিস্টেমটা ছোট থেকেই বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে। ফ্যামিলি রুল অ্যান্ড ভ্যালু সিস্টেম, আমাদের পরিবার এই নিয়মেই চলে এবং এই কারণ আছে তার জন্য। এই কয়েকটা 5টা পয়েন্ট যদি আমরা একটু মেনটেন করে চলি, আমার মনে হয় যে প্রবলেমসগুলো এই এত তৈরি হয়েছে আস্তে আস্তে সবই কমে যাবে। এই 5টা পয়েন্ট থেকে এবার একেবারে একটা জায়গায় চলে আসবো। এই আপনাকে মানে টাটা বাই বাই বলার আগে আমাদের সমস্ত শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু সবার জন্য, আমাদের দুজনের জন্য বটে, মানে যাকে বলি টেক অ্যাওয়ে মেসেজ। ভালো অভিভাবকত্ব করতে গেলে শুধু অভিভাবকত্ব নিয়ে পড়ে থাকলে চলবে না, নিজেদের মনকে ভালো রাখতে হবে, নিজেদেরও আনন্দে থাকতে হবে, তবেই ভালো অভিভাবক হতে পারবেন। তার মানে নিজের আনন্দে থাকাটা প্রথম, একদম। এবং তারপরে ভালো অভিভাবক হয়ে ওঠা। আমাদের আজকের অতিথি এই শহরের প্রখ্যাত মনোবিদ শ্রীমতী পায়েল ঘোষকে বিদায় জানাতে হচ্ছে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার থ্যাংক জন্য। ইউ। ভালো থাকবেন।